যে কোনো মানুষ আজকে তার ভ্যালু 50% বাড়াইতে পারে একটা স্কিল, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। 50% বাড়াইতে পারে। সবাই প্রথমে ডেস্ক জব চায়, এটা তো হবে না। আমার তো ধারণা বাংলাদেশের 99% জব তো সেলস জব। লাইফের কোনো না কোনো সময় আপনাকে অমানসিক পরিশ্রম করতে হবে, এটার কোনোই বিকল্প নাই। এটা কে আগে করবে না পরে করবে এটা আসলে ডিসিশন হবে। যেটা আপনার জন্য আছে ওটা যদি 7 পাহাড়ের নিচে থাকে তাও পাবেন, আর যেটা আপনার জন্য নাই মুখের সামনে আসার পরে ওটা চলে যাবে। এটা আমি বিশ্বাস করি। এই জায়গায় একটা প্রশ্ন আসে না যে আমার তো রিজিক ফিক্সড, তাহলে আমি কাজ কেন করব? ওই যে দস্তয়েভস্কি উনি পকেটে কি নিয়ে ঘুরতেন জানেন? কোরআন শরীফ। নন মুসলিম বাংলাদেশে যে এত সমস্যার মূল জায়গাটা বলবো, এই অ্যাটিটিউডের মূল জায়গা বাংলাদেশের মেজরিটি টিচার্স দে ফোকাস অন দেয়ার গ্রোথ, নট অন দ্য গ্রোথ অফ দ্য স্টুডেন্ট। বাংলাদেশে 2টা ট্রেন্ডের টিচার আছে। কিছু টিচার শুধু তারা টিচিং মাস্টারিতে ফোকাস করে, ডেলিভারিতে ফোকাস করে, আর কিছু টিচার জাস্ট অপোজিট। আজকে বাবা মারা বাচ্চার সাকসেস নিয়ে সেলিব্রেট করে, কিন্তু যেদিন বাচ্চাটা খারাপ করেছে আমরা কি করি? আমি তো দেখেন ওই যে শাহরুখ খানের পিকচার আভি ভি বাকি হ্যায়, আমি হতাশ, আমাকে দিয়ে হবে না ভাই, আমি চাকরি পাচ্ছি না, আমি হয়তো বা আমার ফ্রেন্ডসরা খুব ভালো জায়গায় চলে গেছে, ভালো এটা তো হয়, এবং ভালো চাকরি করতেছে, কেউ এটা করতেছে, কেউ আমি তো লস্ট, আমি তো বুঝতেছি না আমি কি করবো ভাই, এই কথা শুনে আমি কি হবে। আমি কিন্তু প্রচুর এই ধরনের স্টোরিগুলো শোনার চেষ্টা করি। আমি প্রথমবারের মতো বলছিলাম যে আমাদের দেশে না খালি আমরা সাকসেসফুল স্টোরিগুলোকে তুলে আনি, কিন্তু আমি যখনই কোনো বড় মানুষের সাথে মিট করি তাকে একটা কোশ্চেন করি, আচ্ছা ডিড ইউ হ্যাভ সাম ফেলিয়ার্স ইন ইউর লাইফ অ্যান্ড আপনি ফেলিয়ারগুলোকে কীভাবে মোকাবেলা করেছিলেন? এই রেজিলিয়েন্সটা আমরা শেখাই না দেখেন। এজন্য বাচ্চাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে আমি কোনো একটা অ্যাটেম্পটে ফেল করছি মানে ফেলিওর। নো, তো একটা স্টোরি আমি বলি, আমি এই জন্য সবসময় প্রত্যেকটা মানুষের ঘুরে দাঁড়ানো গল্পগুলো আমি শুনি। যেমন অক্ষয় কুমারের একটা ভিডিও দেখছিলাম সেদিন। অক্ষয় কুমার কিন্তু মাই খেলারি টু আনারি টানারি দিয়ে অনেক হিট করছিল, আকাশে উঠতেছিল, হঠাৎ করে টানা 14টার মতো মুভি সুপার ফ্লপ, হি ওয়াজ অলমোস্ট ক্র্যাশড অ্যাওয়ে। তখন অনেকে একজন পরবর্তীতে এখন সফল হওয়ার পরে বলছে যে আপনি এই জীবনটা কেমন ছিল? বলছে যে আমি না খুব হতাশ হয়ে পড়ছিলাম। পরে হঠাৎ করে আমি দেখছিলাম আচ্ছা আমি তো একজন শেফ ছিলাম, মুম্বাইতে যখন আসছি আমার তো কিছুই ছিল না, এখন তো আল্লাহর মানে গ্রেস অফ অলমাইটি আমার তো কিছুটাও আছে, পরিচিত আছে, অক্ষয় কুমার চেনে, তাহলে আমি কেন আবার আমি কেন হেরে যাবো, আমি আবার দাঁড়াবো। এই যে ওনার, এবং উনি তখন কানেক্ট করছিল অমিতাভ বচ্চনের সাথে। অমিতাভ বচ্চন ওই সময় ছিল সুপারস্টার, হঠাৎ করে জিরো হয়ে যায়। তখন দেখেন এখন আমি যে ছেলেটার কথা আপনি বলছেন হতাশ, আপনাকে ভাবতে হবে যে ভাই এর থেকেও তো খারাপ পজিশনে আছে। ওই যে আমরা জুতার গল্প বলি যে একজন বলছে যে আমার জুতা নাই, সে মন খারাপ, কিন্তু যা দেখে যে একজন তো পাই নাই। এবং আমাদের ইসলাম ধর্ম কিন্তু এটাই বলেছে, হুসাইন সাল্লাম, এটা আমি সবসময় ফলো করি, যে নেভার লুকড আপ, লুক ডাউন। ইভেন আপনি যদি কর্নেল স্যান্ডার্সটা আমাকে খুব ইন্সপায়ার করে, উনি তো 70-এর পরে যে KFC দিয়ে সফল হয়েছেন, এবং আমেরিকাতে বলেছে যে সফল অন্টারপ্রেনারদের অ্যাভারেজ এজ হচ্ছে 47। আমি কিন্তু 47 পূর্ণ হয়নি এখনো। তার মানে আমি তো দেখেন ওই যে শাহরুখ খানের পিকচার আভি ভি বাকি হ্যায়, আর আল্লাহ দিলে আমি আমার নাম ফেম আল্লাহ দিলে যা করার করতে পারছি। আমি আমার একটা ভালো ফ্যামিলি গড়েছি, আমার 2 ছেলেকে আমি নিজের হাতে মানুষ করতে পারছি আল্লাহ দিলে। আমার ছোট ছেলের বয়স 7 হবে এই যে 1 মাস পরে। একটা স্টোরি বলি, এই যে ওর বয়স তো 2100 দিন হবে বা 2200 দিন, বিশ্বাস করবে না কেউ, এই এত বছরের জীবন ওর মাত্র 3 রাত আমি ওকে ছাড়া ছিলাম। মানে আমি ঢাকার বাইরে একটা ট্রেনিংয়ে, আর 2 রাত ওর মামার বাড়ি যাচ্ছিল। এছাড়া অলওয়েজ আমি ওকে বুকে করে রাখছি। কেন? কারণ আমি একটা থিওরি পড়ছিলাম যে বাচ্চারা 7 বছর হার আগ পর্যন্ত ওনা সত্য মিথ্যা প্রভেদ করতে পারে না, 7 বছর পর্যন্ত বাবা মার সাথে ঘুমাইতে হয়, আদারওয়াইজ বাচ্চার মধ্যে ইনসিকিউরিটি গ্রো করে। তো দেখেন আমি পেরেছি আল্লাহ দিলে, অনেকে তো চাইলেও পারে নাই। আমি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটা থিওরি খুব বিশ্বাস করি, যেটা আপনার জন্য আছে ওটা যদি 7 পাহাড়ের নিচে থাকে তাও পাবেন, আর যেটা আপনার জন্য নাই মুখের সামনে আসার পরে ওটা চলে যাবে। এটা আমি বিশ্বাস করি। এই জন্য আমার কাছে ফোকাসিং হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ পারসন আই এম বিকামিং, ওইটাতে আমি বেশি ফোকাস করতে চাই। সো ওই যে বললেন যে লোকটা খুব কষ্টে আছে, আমি তাকে বলবো যে বাবা তুমি দেখো যে তোমার স্কিলের সমস্যা আছে কিনা। তুমি যে বলছো তুমি পারছো না টাকা ইনকাম করতে, তাহলে কেন পারছো না? কারণ মার্কেট তো আর আমার এই থিওরি দিয়ে চলবে না। মার্কেটে আমাকে দেখতে হবে যে আমার কোন ভ্যালুটা আমি নিয়ে ট্রেড করবো, তাই না? তো ওই নিজের কোয়ালিটি তো বাড়াতে হবে। এই জায়গায় আমি একটু অ্যাড করতে চাই, কারণ আমি এরকম, আপনিও তো ডেফিনেটলি অনেক স্টুডেন্টস যেহেতু পড়াইছেন, তো আমি এরকম অনেকের সাথে মিট করছি, তো তাদের ফ্রাস্ট্রেশনটা আমি দেখেছি। যেমন অনেকের আছে পরিবারের কিন্তু অনেক টানাপোড়ন আছে, ফাইন্যান্সিয়াল এরকম বার্ডেন, এবং একটা রাশের মধ্যে থাকে। রাশটা কীরকম? ওই যে আপনি তো ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস বললেন না, ওটার যে নিচের লোয়েস্ট, যে আমার যে ফুড, আমার শেল্টার, মানে নিজের বাঁচার জন্য যে জিনিসগুলো দরকার, এইটা নিয়ে কিন্তু একটা টানাপোড়ন চলে অনেকে, রাইট? সো ওইটা করার জন্য তখন ওরা ডেসপারেট হয়ে যায় যে ভাই আই জাস্ট নিড সামথিং টু সাস্টেইন, তাই না? আমি বলতে চাচ্ছি যে ভাই এই মানুষটা
কীভাবে হেল্প করতে পারি? কারণ দেখেন ভাই, আমি আল্লাহর রহমতে হ্যাঁ আমারও একটা জার্নি ছিল, আমারও লস ফেল হয়ে এখন মোটামুটি ক্ল্যারিটি কিছুটা আছে, আপনিও একটা জায়গায় আসছেন, কিন্তু আমি না আবার আমার ওই জায়গাটা যেতে চাই, মানে আমি ওদের সাথে রিলেট করতে চাই ভাই। কারণ এখন আমি ওই কষ্টটা বুঝতেছি না যে কষ্টটা সে ফিল করতেছে, আমি তার সাথে কথা বলতে পারতেছি, আমি তাকে দেখতে পাচ্ছি যে ভিউ করতেছে, আমি আই ক্যানট টক ডিরেক্টলি টু দেম, বাট আমি তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ, যে ছেলেটা তাদের ফাইন্যান্সিয়াল বার্ডেন চলতেছে, কষ্ট মানে ভাই কি লেভেলের, এই ছেলেটা ফার্স্ট থিং কি জিনিস করতে পারে? খুব চমৎকার কোশ্চেন করেছেন ভাই। এটা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে একটা বড় মেজরিটি পিপলকে আপনি টার্গেট করেছেন, এবং এই ধরনের কোশ্চেন বাংলাদেশে হয়নি আমি মনে করি। সো থ্যাঙ্কস এ লট ফর আস্কিং দিস ফ্যান্টাস্টিক কোশ্চেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, একটা কৌতুক দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এক লোক, সে দোকানে গিয়েছে ইঁদুর ধরার কল কিনবে, তো এত ব্যস্ত, সে বলছে ভাই আমাকে একটা ইঁদুর ধরার কল দেন, আমাকে বাস ধরতে হবে। তো ওই লোক বলছে ভাই থামেন, কি ধরতে চান আগে বলেন। মানে তাই না, তার কোশ্চেন শুনে মনে হয়েছে। আবার একটা ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে শোনো, বাজার থেকে আসার সময় 2 লিটার দুধ আনবা, আর বাজার যদি লেবু দেখতে পাও 6টা নিয়ে এসো। তো ওই লোক কিন্তু 6টা দুধ নিয়ে আসছে। এখন 10টা খারাইছি। মানে আমরা না রাশের মধ্যে থেকে ঠিকমতো আন্ডারস্ট্যান্ড করি। সো যে লোকটা আজকে কষ্টে আছে, আমি মনে করি তাকে প্রথমে সর্ট আউট করতে হবে যে স্টার্টিং উইথ এ স্মল। আমাদের সমস্যা হয়েছে আমরা ওই যে বিগ থিংয়ের চিন্তা করি। আচ্ছা রফিক আমার ব্যাচমেট ছিল কোটি টাকা, আমার কিছু নাই, আমি কিভাবে কোটি টাকা? নো, স্টার্ট এ স্মল। প্রথমে চিন্তা করতে আমার কি স্কিল আছে, এই স্কিলটা বর্তমানে বাজারে ভ্যালু কত, আর এই স্কিল দিয়ে আমি এখন বর্তমানে কি পেতে পারি মিনিমাম থিং। ওকে, এখন বাংলাদেশের তো জবসের অভাব নেই আসলে এক হিসেবে দেখলে। এখন আমরা সমস্যা হয়েছে কি, আমার ধরেন আজকে আমাকে মার্কেট দিতে পারে 20,000 টাকা, আমি 50 টাকা চাইলে তো চাকরি পাবো না, তাহলে আমি নিজেকে তো ওভার প্রাইসিং করার চেষ্টা করছি। তো আমাকে রাইটলি ফেয়ারলি প্রাইস করতে হবে, আর মার্কেট কিন্তু আপনাকে সবসময় চেষ্টা করবে আপনাকে লোয়েস্টে নিতে। কখনো আপনি ভাববেন না যে আমার এই দামটা কেন পাচ্ছি না, দামটা পাচ্ছে না, তাহলে আপনার কমিউনিকেশন স্কিল প্রবলেম আছে। ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন যে কোনো মানুষ আজকে তার ভ্যালু 50% বাড়াইতে পারে একটা স্কিল দিয়ে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। 50% বাড়াইতে পারে, 50%। যেমন দেখেন টোন অফ ভয়েস, আমরা কি কখনো চিন্তা করি? আপনি দেখবেন যে অনেক সফল মানুষ আছে কিন্তু অতটাও সফল না, বা সফল কিন্তু কথা বলছে খুব মিনমিন করে, তাহলে বুঝতেছেন কি, ওর যদি ভয়েসটা আসতো ভালো তাহলে কি হতো, আরও উপরে চলে যেতে পারো। যেমন আমি আমার লাইফে কি দেখেছি জানেন ভাই, আমি বলি, আমি আপনার কোশ্চেনে ফিরছি। আমি যখন বাংলাদেশের টিচিংয়ে ঢুকি, আমি তখন প্রথম আমার টার্গেট ছিল যে আমি একটা বেস্ট টিচার হইতে চাই। আমি আর কিচ্ছু ভাবিনি, আমি আমার ক্যারিয়ার র্যাঙ্কিং কিছুই ভাবিনি। বাংলাদেশে 2 ধরনের টিচার পাওয়া যাবে। এক ধরনের টিচার জন্মের পর থেকে চিন্তা করে আমি কবে প্রফেসর হব, কবে ডিন হব, আমি কখনো ভাবি নাই। এই জন্য বাংলাদেশে 2টা ট্রেন্ডের টিচার আছে। কিছু টিচার শুধু তারা টিচিং মাস্টারিতে ফোকাস করে, ডেলিভারিতে ফোকাস করে, আর কিছু টিচার জাস্ট অপোজিট। ও প্রথম দিন থেকে টিচিং নিয়ে ভাবে না, ও প্রথম দিন ভাববে আমি পাবলিকেশন করবো, পিএইচডি করবো, প্রফেসর হবো। এরা মোস্ট অফ দ্য কেসে দে আর ওর্স টিচার। বাংলাদেশে এটা সমস্যা হচ্ছে, ক্লাসরুমে আজকে ভালো টিচিং করার টিচার আপনি পাবেন না। আপনাকে আমি লিখে দিয়ে গেলাম আপনার এই প্রোগ্রামে, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি কয়জন 10% ভালো টিচার আছে। কেন জানেন? কারণ টিচাররা তো টিচার হওয়ারই চেষ্টা করে নাই, ওর নিজেকে নিয়ে ফোকাস করছে। আমি অলওয়েজ ফোকাস করছি মাই স্টুডেন্টস, আমার ক্লাস থেকে যাতে স্টুডেন্ট শিখে বের হয়। এই জন্য আই ফোকাস অন হোয়াট মেক্স ইউ গ্রেট টিচার। আজকে দেখেন আলহামদুলিল্লাহ কী হয়েছে, আমি টিচিংয়ে ফোকাস দিয়েছি কিন্তু আমি ঠিকই 2022 সালে ফুল প্রফেসর হয়েছি। র্যাঙ্কিং তো আউটপুট হিসেবে চলেই আসছে। আজকে অনেকে ফোকাস করে যা পাচ্ছে আমি তার থেকে আগেই পেয়েছি, কিন্তু এর মধ্যে আমার লাভটা কী হয়েছে, আমার স্টুডেন্টরা আজকে আমার বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তারা বলছে আরিফ স্যারের ক্লাসে যা শিখছে, আমার কেউ যখন একটু খারাপ হচ্ছে ও কী করে জানেন, ও 5টা পটেনশিয়াল লোকের কাছে যা বলে, স্যার আমার কিচ্ছু নাই, আমার পরিবার চালাতে পারছে না, আমরা চাকরি দেন। আমি আমার বাচ্চাদেরকে কী বলছে জানি, স্টুডেন্টদেরকে আমি আমার সামনে বলছো, কারো এমপ্লয়ারের সামনে যায় কখনো যদি বলো তোমাকে কেউ চাকরি দিবে না, ওইখানে তোমাকে পারসিভ করতে হবে হোয়াট ইউ আর ব্রিঙ্গিং টু দ্য টেবল। 9 বছর আগে আমি একটা ভিডিও করছিলাম যে ডোন্ট লুক ফর হোয়াট দ্য কোম্পানি ক্যান অফার ইউ রাদার দ্যান ফোকাস অন হোয়াট ইউ ক্যান অফার টু দ্য কোম্পানি। তো যে বাচ্চাটা আজকে বলছে সমস্যা আছে, ওকে চিন্তা করছে তোমার ডিগ্রি কি, তুমি কি সেল করতে পারো। আর বাংলাদেশে একটা বড় সমস্যাটা কি জানেন, কেউ না সেলিং করতে চায় না, সবাই প্রথমে ডেস্ক জব চায়। এটা তো হবে না। আমার তো ধারণা বাংলাদেশের 99% জব তো সেলস জব, পৃথিবীতেও তাই তো, তাই না? আবার সেল করতে হবে না, আপনি যাই করেন। আমি যেমন স্টিভ জবসকে অন্য অ্যাঙ্গেল, আমি স্টিভ জবসকে বলি না টেক গাই, আমি বলি যে হি ইজ এ সেলস গাই। অ্যাবসলিউটলি টেক গাই। এবং ওজনিয়াক রিসেন্টলি শেয়ার করছে যে স্টিভ জবস তো ওরা তো একসাথে শুরু করে, স্টিভ জব বলছে যে ওজনিয়াক বলছে যে স্টিভ জবস টেকনিক্যালি অত ভালো না, ও হচ্ছে যে মানুষকে পড়তে পারতো। উনি স্বীকার করছে এতদিন পরে যে আমরা যেটা দেখেছি যে হি ওয়াজ এ সেলস গাই, হি নিউ হোয়াট দ্য কাস্টমার ওয়ান্ট। এবং এমপ্যাথির জন্ম হয়েছে এদের থেকেই,
যেমন এখন সত্তা নাদেলা মার্কেস একটা কথা বলে এমপ্যাথি, যে হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আনআর্টিকুলেটেড নিডস অফ দ্য কাস্টমার্স। তো আমার যে বাচ্চারা যারা আজকে কষ্টে আছে, ভাই চাকরির অভাব নাই বাংলাদেশে, বিশ্বাস করেন। আজকে কর্মী তৈরি করতে পারছি না আমরা, এই কারণে বাংলাদেশে একটা নতুন খারাপ একটা ট্রেন্ড চালু হয়েছে, উদ্যোক্তা তৈরি। ইটস নট ব্যাড, বাট এটা কিন্তু আমাদের ব্যাকবোনকে নষ্ট করে দিচ্ছে। আজকে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের কর্মীদের কত পার্সেন্ট কর্মী হওয়া উচিত, একটা বিশাল পার্সেন্ট, কিন্তু কী হচ্ছে জানেন, এই বাচ্চাদেরকে আমরা ওদের মাথায় ঢুকে দিচ্ছি তোমার ফ্রিডম আসল, টাকা আসল, এই জন্য ও কাজই শিখতে চাচ্ছে না। আমি অন্য থিওরি দিই, আমি সবাইকে বলি যারা উদ্যোক্তা হতে চাও প্রথম 3-4 বছর কাজটা শিখে নাও, চাকরি করো, থেকে শেখো, আদারওয়াইজ হাউ ক্যান ইউ রান দ্য কোম্পানি। আপনার আমেরিকাতে জানেন 99% স্টার্টআপ ফেল করে কেন? বিকজ ওরা কোম্পানিটা গড়ে দেওয়ার পরে আইপিও হয়ে যাওয়ার পরে চালাতে পারে না। আপনি দেখবেন যে আমেরিকাতে প্রচুর কোম্পানি আছে $1 বিলিয়ন আইপিও করেছে, কিন্তু কোম্পানিটা পড়ে গেছে কেন? কারণ কোম্পানিটা পাবলিক হওয়ার পরে চালাতে পারে নাই। যেমন ফেসবুক নিয়ে ভয়টা ছিল, কিন্তু ফেসবুক কী করেছে, শেরিল স্যান্ডবার্গ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কর্পোরেট, তাকে সিওও বানিয়েছিল কিন্তু শেরিল স্যান্ডবার্গকে, এরাই রান করেছে কোম্পানি। তো বোর্ডে কারা বসছে, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমাদের বাংলাদেশকে আমরা ভাবছি যে একটা কোম্পানি, আমি ভাবছি একটা কোম্পানি মানে হচ্ছে যে কিছু টাকা ইনকাম করে রেভিনিউ করলাম। নো, এটা তো লং টার্ম গেম হবে, 24/7 আওয়ার্সের জব। এটা কি আর এভরিবডি রেডি টু ডু দ্যাট? নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার তো মনে করি 95% মানুষ বাংলাদেশের কর্মী, এবং আমি কিন্তু আমার বর্তমান ডেডিকেশন কিন্তু স্ট্রংগেস্ট কর্মী তৈরি করার কর্মশালা। আমি কিন্তু পুরো বিপরীত স্রোতে হাঁটতেছি, আমি উদ্যোক্তা সেল করছি না। তবে আমি বলছি যে তুমি যে জবেই যাও না কেন, অ্যাট দ্য এন্ড তোমাকে অন্টারপ্রেনার হতে হবে। আমি বাংলাদেশের কয়েকজন সাকসেসফুল সিইওর সাথে মিট করেছি, তাদের স্টোরিটা দেখলাম একই। জানেন তারা কেন সাকসেসফুল হয়েছিল? দেখছি তারা প্রোঅ্যাক্টিভ ছিল। ও কখনো স্ট্যাটাস কোতে বসেছিল না। যেমন সায়েদ আলমগীর স্যারের সাথে মিট করছি, মাই গড, এই লোক দেখছি পাগলের মতো একের পর এক প্রোডাক্ট লঞ্চ করছে। ওরে তো তার মালিক বলে নাই, কিন্তু উনি কী করছেন, উনি অলওয়েজ বিজি। এখন আজকে আমার যে বাচ্চাটা আজকে খারাপ অবস্থা আছে, তাকে স্মল থেকে শুরু করতে হবে, যে ভাই কোটি টাকায় পরে যা। আর আজকে যদি তুমি নিজেকে গড়তে পারো, ইউ ক্যান অলওয়েজ তোমার প্রোগ্রেস যদি ভালো হয়, তুমি তাকেও ক্রস করতে পারবা। কিন্তু আজকে না, এই যে এটাকে আমরা বলছি ডিলেড গ্র্যাটিফিকেশন, আমরা সবাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই। ওই যে 1 কোটি টাকার স্বপ্নে ও কাজই করতেছে না, প্রতিদিন পেছায় যাচ্ছে। কিন্তু আমি বলবো যে তাদেরকে বলবো যে ভাই আপনারা স্মল শুরু করেন, আপনার বর্তমান ক্যাপাসিটি একটা চাকরি শুরু করেন, তারপরে আপনি চাকরির বাইরে 2 দিন আলাদা কাজ করেন। কি যেমন 12 ফেল মুভিটা দেখেন, 12 ফেল গ্রেড মুভিটা দেখেন, যে কীভাবে একটা আমার ডেডিকেশন। আর একটা জিনিস আমি শিখছি আমার লাইফের কোনো না কোনো সময় আপনাকে অমানসিক পরিশ্রম করতে হবে, এটার কোনোই বিকল্প নাই। এটা কে আগে করবে না পরে করবে, এটা আসলে ডিসিশন হবে। তবে আমি বিশ্বাস করি যত আগে করা যায় তত ভালো। কারণ আমি এখন স্ট্রাগল করছি। কারণটা কি, আমি আমার প্রথম দিকের লাইফে বেশি ফাঁকিবাজি করে ফেলছিলাম, এখন আমি এটা মূল্য দিচ্ছি। ভাইয়া, ইফ ইউ অ্যালাউ মি, আমি একটা জিনিস অ্যাড করতে পারি? জি ভাইয়া, জি। আমার অডিয়েন্সের কাছে পারমিশন নিচ্ছি, কারণ সাধারণত আমরা গেস্টকে কোয়েশ্চেন করি এবং অডিয়েন্স অনেক সময় একটু রাগ করেছে আমরা কেন কথা বলতেছি। যদি ভুল হয় মাফ করে দেবেন, মানে অডিয়েন্সের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি। সেটা হইতেছে যে কি, এটা আমি মনে করি যে, কারণ আমি একটা সময় লস্ট ছিলাম, কেউ যদি আমার কাছে আসে এবং যদি বলে যে কি ভাই আমি লস্ট, এবং আপনি যেগুলো বলেন ডেফিনেটলি অ্যাপ্লাই দোজ থিংস, বাট একটা জিনিস নাম্বার 1 করা, সেটা হইতেছে এটা আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে শিখাই দিচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে কি সিক হেল্প থ্রু পেশেন্স অ্যান্ড প্রেয়ার্স। পেশেন্স অ্যান্ড প্রেয়ার, পেশেন্সটা আগে আসলো কেন প্রেয়ার্সের আগে? বলতে পারতো না যে আগে প্রে করো তারপরে পেশেন্ট করো, ধৈর্য ধরো। বলছে আগে ধৈর্য ধরো তারপরে তুমি দোয়া করো। তার মানে এখন যারা যে অবস্থায় আছেন, অনেকে আছে লস, অনেকে আছে হয়তো বা কেউ জব খুঁজতেছে পাইতেছে না, অনেকেই কিন্তু আমরা অনেকেই কিন্তু উই গো থ্রু এ টাফ টাইম। ফার্স্ট অফ অল আমি যদি পেশেন্ট না হই, আমি কিন্তু মন থেকে দোয়াটা অস্থিরতা কাজ করবে। ভাই আপনার পডকাস্ট থেকে পারমিশন নিয়ে রাখলাম, আমি একটা বই লিখতেছি হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স ইসলামিক পার্সপেক্টিভ। এটাতে আপনার স্টোরিটা দিয়ে আপনাকে আমি অবশ্যই দিব, ক্রেডিট দিব, কারণ আপনি চমৎকার একটা কথা বলেছেন। আসলে সত্য। দেখেন, আমি যখন প্রেয়ার করতে যাও, আমাকে তো আগে মাইন্ডসেট রাখতে হবে যে আমার এটা আল্লাহ যখন খুশি দিবে। কিন্তু আমরা কি করি, আমি বাঙালিকে নিয়ে একটা জোকস করি কি জানেন, যে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ধৈর্য দাও, এক্ষুনি দাও। মানে আপনি রাইট কথাটা বলেছেন ভাই, আসলে দ্যাটস ট্রু। আমি মনে করি যে যাদেরকে নিয়ে আপনি কথাটা বললেন, তাদের সবাই এটা খুব মনোযোগ দিয়ে করা উচিত, যে চিন্তা করি পেশেন্সটা আগে, পেশেন্স অ্যান্ড দেন প্রেয়ার্স। এবং এই জিনিসটা যদি আমরা জেনুইনলি করি, তারপরে আমার কাছে মানে, কারণ আমার ওই যে মাটিটা যদি উর্বর না হয়, তাহলে ভাই যতই আমি যা কিছু দিই, এটা কিন্তু ডিফল্ট, ওটা কোনো কাজ হবে না। সো আমি মনে করি যেটা বলতেছিলাম যে ওই যে ইট অল কামস টু ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে আপনি
কাজ করতেছেন অ্যান্ড হোয়াট নট, যে এরপরে যে আল্লাহ তাআলা কিন্তু কোরআন, আমি হয়তো বা বারবার করে কোরআনের আয়াত চলে আসে, কারণ এটা আমাকে অনেক, মানে আমি মনে করি যে এইটা প্রত্যেকটা মানুষের জন্য না এত ভালো ভালো প্রিন্সিপালস দেওয়া আছে, ইগনোর করা যায় না। ভাই আপনাকে আমি একটু কমপ্লিমেন্ট করি, আমরা তো বাংলাদেশে, আমি না খুবই ইন্সপায়ার্ড বাই হুমায়ুন আহমেদস ওয়ার্ক। হুমায়ুন আহমেদ যে নোভেলিস্ট, তো ওনার আমি এত বড় ফ্যান। তো উনি একটা লোক সম্বন্ধে লিখে গেছেন, দেখেন নামটা মাঝে মাঝে উচ্চারণ ঠিক মতো করতে পারেন, রাশিয়ান যে দস্তয়েভস্কি। উনি লিখেছেন যে পৃথিবীর সব ঔপন্যাসিক ওনার পকেটে ঢুকেছে, এত বড় মাপের। আচ্ছা, এই দস্তয়েভস্কি উনি পকেটে কি নিয়ে ঘুরতেন জানেন? কোরআন শরীফ। উনি নন মুসলিম না, নন মুসলিম, বাট উনি ইংলিশ কোরআন নিয়ে ঘুরতেন সব সময়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কারণ ওখান থেকে প্রিন্সিপালস, ইয়েস, ওখানে আমরা এখন গুজবাম ফিল করছি। আপনি যে বলছেন যে আমরা কেন কোরআনকে ইসলামের মধ্যে রাখছি, অনেকে ভাবতে পারে কোরআন মানে কি সে ইসলাম বলছে। নো, কোরআন তো এটা তো সায়েন্টিফিক্যালি একটা প্রুভেন বুক। আসলে আজ পর্যন্ত এটার কোনো থিওরি তো কেউ নেগেটিভ প্রমাণ করতে পারেনি, সবগুলো তো সায়েন্টিফিক্যালি এখন এত বছর পরে রিসার্চ করে বলছে যে ওগুলো রাইট কথা। যেমন আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্টে কাজ করি, তো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমরা কি বলি, যে যখন তুমি রেগে যাও তুমি একটু কি করো, পজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে বলে গেছেন তো, যে যখন তুমি রেগে দাঁড়ায় রাখলে বসে পড়ো, বসে রাখলে শুয়ে পড়ো, আর অজু করে ফেলো। কারণ কি ওয়াটারের মধ্যে রেজিস্ট, তাহলে দেখছেন ঘুরে ফিরে। তার মানে তো আমাদের বোঝানোর জন্য এত সুন্দর করে বলতেছেন যে শয়তান হচ্ছে আগুনের তৈরি, মানে যে আবার স্টোরি টেলিং, শয়তান আগুনের তৈরি। সো আমরা ভাই অবশ্যই কোরআনিক রেফারেন্স দিতেই পারি, সেটাই পানি নিভিয়ে দেয়। আর ভাই আপনি যে খুব সুন্দর একটা কথা বলেছেন যে পেশেন্সটা কেন ইম্পর্টেন্ট, আমি এটার সাথে একটু রিলেট করি যদি আপনি অ্যালাউ করেন। প্লিজ 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 প্লিজ। আমি একটা জিনিস আমার লাইফে শিখেছি, দ্যাট মেক্স মি অলওয়েজ ইন কাম অ্যান্ড কুল, অ্যান্ড আল্লাহর উপর তাওয়াক্কুলটা আমার বাড়ায় দিয়েছে। কীভাবে? যে প্রত্যেকে না তার টাইম জোনে আছে। আপনি দেখেন ক্লিনটন 44-এ প্রেসিডেন্ট হয়ে এখন তারা কেউ চিনেও না, অথচ বাইডেন বা ট্রাম্প 80 বছরের প্রেসিডেন্ট। তো আপনি মনে করছেন যে আপনার বন্ধু এখন কোটিপতি, হয়তো এমন হতে পারে 10 বছর পরে আপনি 10 কোটি টাকা, আপনার বন্ধু 6 কোটি। আমি কি ওই লং টার্মটা ফোকাস করছি? আপনাকে তো ধৈর্য ধরেই তো আগাতে হবে। আমাদের জীবনে ভাই আমরা যতই ট্রাই করি, যা করি না, আমার লাইফে যা আছে বেশিও না কমও হবে না। আমি আমার লাইফে প্রচুর মানুষকে দেখছি যে কিছুই করে না, বাট আলহামদুলিল্লাহ এলাহি খাবার দাবার খাচ্ছে, মায়ের আদরে বড় হচ্ছে। এদেরকে দেখার পরে আমি আল্লাহর প্রতি আরও তাওয়াক্কুল বাড়ছে। আমি আমার পরিচিত অনেককে দেখেছি কিছুই করেনি জীবনে, বয়স 50+, বাট এখনও মায়ের আদরে খাচ্ছে পোলাও কোরমা। এই জায়গায় একটা প্রশ্ন আসে না যে যদি আমার তো রিজিক ফিক্সড, তাহলে আমি কাজ কেন করব? ওই যে হালাল বা হারাম, ওই যে আপনি সম্মান পাবেন কিনা। দেখেন আপনি সমাজে দেখেন অনেকে 100 কোটি টাকার মালিক, কিন্তু তারা নিয়ে মানুষ দিন রাত গালি দিচ্ছে। তো ওই লোকটার নামে না 100 কোটি ছিল আসলে। আমি একটা কথা বলি কি, জানেন বাংলাদেশের মানুষটা ভয়ঙ্কর জিনিয়াস। কেন জানেন? আমি যখন বিদেশে পড়ালেখা করছি, আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড ছিল। ও আমার একদিন হঠাৎ করে বলে ফেলছে, আরিফ তোমাদের বাংলাদেশের মানুষজন অনেক বেশি ব্রিলিয়ান্ট আমাদের তুলনায়। আমি কেন বলো তো? বলছে না, তোমরা আসলে মাছ খাও, মাছের যে কাটায় জিঙ্ক থাকে, আর আমাদের দেশে মাছ কম। আমি পরে রিলেট করছি, আসলে তো ঘটনা সত্য। কিন্তু সমস্যাটা কি জানেন? আমাদের অ্যাটিটিউড বদলে ফেলছে। আমাদের মানুষরা তার এই জিনিয়াস জিনিসটা নেগেটিভে কাজে লাগাচ্ছে। ও যদি পজিটিভ লাগাতো, আজকে বাংলাদেশই তো পৃথিবীর একটা সত্যিকার হইতে পারতো। আপনি দেখেন বাংলাদেশে আজকে কেন আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার ওয়ার্ল্ডের সর্বকালের 30 জন মোস্ট ইনোভেটিভ পার্সনের তালিকা তাকে রাখছে, তাহলে সে তো একটা বাংলাদেশে। তাহলে আমরা চাইলে বাংলাদেশ থেকে আরো হইতে পারতো না? উনি কিন্তু পুরো বাংলাদেশ। আমি কিন্তু ডক্টর ইউনূস স্যারকে কেন একটা জায়গায় খুব আগায় রাখি, কারণ এই লোকটা বিদেশে যায় অর্জন করে নাই, উনি বাংলাদেশের চৌহদ্দির মধ্যে থেকেই। অনেকে বলে না যে বাংলাদেশের সিস্টেম খারাপ হবে না, তাহলে ইউনূস কিভাবে আসলো, ইউনূস স্যার কিভাবে আসলো? উনি তো গ্রামীণ বা বাংলাদেশেই করেছেন, রাইট? তাহলে বাংলাদেশে যদি আজকে মানুষ চায়, আজকে স্যামসন চৌধুরী স্কোয়ার করেছেন না, তাহলে আমরা এই ধরনের এক্সাম্পল কেন 1টা 2টা 3টার বেশি না? কারণ বেশিরভাগ মানুষ নেগেটিভ ভাবে কাজে লাগায় রিজিক আনতে। ভাই বিশ্বাস করেন, আমি মনে করেন যে দেয়ার ওয়াজ এ টাইম, আমি তো ইউএসএতে ছিলাম, তারপর চলে আসি, আমার ফ্যামিলি কিন্তু ইউএসএতে। আমার বাংলাদেশে লিটারালি কেউই নাই। আমি এরকম কোনো ফ্যামিলি দেখিনি যারা বাবা মা ভাই বোন কেউ, মানে সেই শুধু আছে আর কেউ নাই, বিপরীত স্রোতের যাত্রা। হ্যাঁ, বিপরীত স্রোতের যাত্রা। অ্যান্ড আমার একটা সময় একটা কষ্টটা ছিল যে আমি যখন দেখতাম যে ওইখানে একের পর এক আমার ফ্রেন্ড, আমার কাজিন সবাই ভালো ভালো অবস্থা, ভালো ভালো মানে সবগুলো ফরচুন 500 বা ফরচুন 100 কোম্পানিতে জব করতেছে, একটা বাড়ি বিচের ধারে, একটা বাড়ি, মানে
একটু তো খারাপ লাগে, একটু তো কষ্ট লাগেই। তারপরে তো আমি বাংলাদেশে চলে আসছি, বাংলাদেশে তখন ভিতরে একটা কি জানি হয়, আবার নিজেকে বুঝায় যে না 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 ইউনো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউনো আল্লাহ তাআলা তোমার জন্য যা রাখছে সেটাই, মানে তুমি নিচে দেখো, কারণ শয়তান তো এটা করবেই। আমি মানে বলতেছি কারণ এটা সবার হয় ভাই, উই আর অল হিউম্যান বিংস, আমি এটা ফ্র্যাঙ্কলি শেয়ার করতেছি। তো এখানে আসার পরে না ভাই, দেন আই ফাউন্ড আউট যে কেন আমি ওইখানে আমার পাজলটা ম্যাচ করতেছিল না, বিদেশে কেন আমার ম্যাচ করতেছিল না, কেন আমি ওখানে চাইলেই সেটেলড হইতে পারতাম, এটা হইতে পারতাম, সেটা কারণ আমার যারা যারা যাইতেছে আমার পরে যারা গেছে সবাই তো ভালো অবস্থা গেছে, তো কেন আমার হইতেছে না। দেন আই রিয়েলাইজ যে মেবি ওই যে মেবি আল্লাহ তাআলা আমাকে কিছু একটা করাইতেছে বা কলিং, অ্যান্ড আই ফিল দ্যাট যে আপনি বললেন যে ডক্টর ইউনুস একটাই কেন হয়েছে, আমার জেনুইনলি আমার জেনুইনলি ইচ্ছা যেন এরকম আমার মাধ্যমে হোক, বা আমার প্রতিষ্ঠান ইম্প্যাক্ট একাডেমি, আমাদের জেনুইনলি ইচ্ছা যে বাংলাদেশ থেকে যেন এরকম আরো শত শত হাজার হাজার তৈরি হয়। এটা একটা আমার স্বপ্ন, জানি না হইতেও পারে না, জানি না। আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এই যে টু সেন্স পডকাস্ট, এই যে আমার প্রত্যেকটা লিঙ্কড এটার জন্য যে মানে আমার, আপনি বললেন যে ভাই যে আমি যখন মানে কোন জিনিসটা আমি যেন দেখতে চাই নিজেকে, মানে আমি কোন জিনিসটা, যদি আমি বলি যে ওই যে আপনি বললেন না যে সাকসেসের সঙ্গে কি, আমি দেখতে চাই যে আমার মাধ্যমে কোটি কোটি মানুষের ইম্প্যাক্ট আছে, এটা দেখতে চাই আমি। মানে এটা যদি হইতে পারে না ভাই, এটা তো সাদকা জারিয়া অলরেডি হয়েছে। যেমন আপনার এই টু সেন্স পডকাস্টে একটা ব্রেকিং মোমেন্ট ছিল যখন আপনি যে ফ্রিল্যান্সার একজনকে এনেছেন নীল নাফিস, দেখেন তাহলে তাকে দেখে আল্লাহ দিলে হয়তো বা 1 লাখ লোক ইন্সপায়ার্ড হয়েছে। অনেকে আমাকে মেসেজ করে সাদকা জারিয়া আপনার এখানে যাবে তো ভাই, আমাদেরকে যে কত মেসেজ আসছে যে ভাই ওখান থেকে এরকম আমরা এগুলো শিখছি, আমি এত ডলার ইনকাম করছি, প্রচুর বলার মতো না ভাই, রাস্তাঘাটে সব জায়গায় না, দ্যাট ইজ এ ট্রু ভাই। কলিং। আমি কয়েকদিন আগে মেসেজ পাইছি, সেখানে হচ্ছে ভাই আমি অমুক এপিসোডটা দেখছি, আমি সিরিয়াসলি বলছি, আমি মেসেজ দেখাতে পারবো, বলতেছে যে কি আমি এই এপিসোডটা দেখার পর আমি এজেন্সি করছি, এই করছি, এখন আমার এই অবস্থা। একজন আমাকে বলছে আমি আপনার অমুক এপিসোডটা দেখে, সেই ছেলেটা এইচএসসি দিবে বা দিবে হয়তো এরকম, ভাই আই থিঙ্ক ও পার মান্থ $10,000 বা $20,000 এরকম ইনকাম করতেছে। কি আমাদের জাস্ট একটা এপিসোড দেখে আলহামদুলিল্লাহ, না ভাই আরেকটা জিনিস ভাই, আমি এখানে আপনার সাথেই এখানে যেটা বলি সেটা হচ্ছে কি, দেখেন একটা মানুষ, আমি বলছিলাম না কোর জিনিসটা কি, কোর জিনিসটা তো আমি আসলে আমি কি শান্তি পাচ্ছি। আপনি দেখবেন যে প্রচুর মুভি আছে, আপনি দেখেন এগুলো থেকে দেখা যায়, যেমন স্বদেশ মুভিটা যেটা আমার খুব ফেভারিট একটা মুভি। আমি মজার কথা বলি, আমি যখন ফ্রান্সে পড়ালেখা করি, আমি তো আসলে আপনার কিন্তু বুয়েট থেকে পাশ করার পরে থাইল্যান্ডে আমি গিয়েছিলাম MBA করতে, ম্যানেজমেন্ট অফ টেকনোলজিতে, AIT ফেলোশিপে। ওখানে যাওয়ার পরে আমি ভালো রেজাল্ট করার পরে ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ পাই, ফ্রেঞ্চ গভর্নমেন্ট ফুল স্কলারশিপ পেয়েছি আমি। আমার পাসপোর্ট, ভিসা, স্কলারশিপ, টিউশন ফি সব ফ্রি, প্রতি মাসে আমাকে 80,000 টাকা দিত। তো আমি যখন ফ্রান্সে পড়তে যাই, বিশ্বাস করবেন আমি স্টোরিটা বলি, আমার ডেটটা এখনও মনে আছে, 2007 সালে সেপ্টেম্বরের 6 তারিখ আমি যখন খুলনা থেকে বিদায় নিই, আমি কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছি। কেন জানেন? কারণ আমি চিন্তা করছি এই দেশে আর আমি ফিরবো না। ওইটার জন্য যে কাঁদতেছে যে এই দেশে আমি ছেড়ে দিলাম, এই দেশে আর ফিরবো না। কারণ আমি তখন বুঝছি যে আমার মাথার মধ্যে ছিল যে এই দেশে কিছু ভালো কিছু করা যাবে না, আমি যেহেতু ফ্রান্সে চলে যাচ্ছি, ফ্রান্সে থেকে আর ফিরবো না, কারণ ওই লাইফের থেকে তো ফেরে না, তাই না? সো আমি উইদিন 3 months পরে আমার একটা ঘটনা ঘটে, আমার আম্মা আমাকে ফোন দিছিল। ওই ফোনটা পাওয়ার পরে আমি আমার কলিং চেঞ্জ করছি। আমি মনে করছি যে না, আমি বিদেশে থাকবো না, আমি দেশে বাংলাদেশে এসে থাকবো। হ্যাঁ, আমি আম্মার জন্য ফিরে আসছিলাম, কিন্তু আম্মার জন্য যে খুব বেশি কিছু করতে পারছি তা না, কিন্তু আমার যে কোনো ঝামেলা বা বিপদে আমাকে কল দেয়, আমার বাসা খুললে আমি চলে যাই। এটা তো আমি বিদেশে থাকলে করতে পারতাম না। তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে ওই যে একটা কলিং মোমেন্ট আছে না, যে কোর জিনিসটা কি, কোর। তো আপনি যেমন আপনি কলিংয়ের জন্য দেশে আছেন, এই যে আপনি ওইখানে যত কিছুই হতো, আপনি কি এই ভ্যালুটা পেতেন, এই যে ভালোবাসা মানুষের? ভাইরা যে কত বড় স্যাক্রিফাইস, মানে আমার বাবা মা বেঁচে আছেন, আমি কিন্তু ঈদ করতে পারি না। বড় একটা স্যাক্রিফাইস, ইউ আন্ডারস্ট্যান্ড, যে আপনি আমার ভাই বোন, আপনার কোর জিনিসটা তো এই যে এটা। বাট আমার হ্যাঁ, বাট আমার কোনো রিগ্রেটস নাই। কষ্ট লাগে, খারাপ লাগে, মিস করি। অনেকে বলে যে অনেকে দেশের ব্যাপারে অনেক নেগেটিভ থাকে। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার পার্সপেক্টিভ, বিকজ দেশে যে খুব ভালো সব কিছু চলতেছে না, হ্যাঁ ডেফিনেটলি অনেক প্রবলেম চলছে, আমি অস্বীকার করতেছি না। বাট দেয়ার আর ফিউ পিপল ইন দিস বাংলাদেশ
যারা কিনা আসলে চেষ্টা করতেছে, যেমন আপনি করতেছেন, আমি খুব চেষ্টা করতেছি, জানি না সাকসেসফুল হবো কিনা ফেল, কিন্তু কিছু মানুষ আছে ডিমোটিভেট করে যে আরে ভাই আপনি তো ওখানে ফেল মারছেন, আপনি তো ওখানে পারেননি, এই জন্য এখানে এসে উড়েছে জুড়ে বসে। আপনাকে একটা খারাপ লাগে না, মজার কথা বলে, আমার একটা স্টুডেন্ট, ডাইরেক্ট স্টুডেন্ট গ্র্যাজুয়েট, ও খুব ব্রিলিয়ান্ট ছিল। ও আপনার সুইডেনে বিখ্যাত ইউনিভার্সিটি, নামটা সবসময় উচ্চারণ ঠিক মতো করতে পারে না, উপসালা ইউনিভার্সিটি, যেটা নোবেল প্রাইজ যেখান থেকে দেয় আর কি। তো ও আমাকে বললো যে স্যার, বাংলাদেশে যে টন্ট মেরে ঠেস মেরে যে কথা বলে না, সুইডেন কিন্তু পৃথিবীর মতো শান্তিপূর্ণ দেশ। তো বলছে ওদের দেশে যদি কেউ এভাবে কথা বলে, ওরা মনে করে এই লোকটা কোনো মানসিক সমস্যা আছে। আদারওয়াইজ কেউ টন্ট মারে, দেখেন যে আপনাকে টন্ট মারছে, আমাকে যেমন টন্ট মারে, ও ইঞ্জিনিয়ার হয়, যেমন আমার একটা ডিন হয়েছে এরকম, সেই ডিনটা আমাকে হেট করতো। সে, আমি বুয়েট কম্পিউটার সায়েন্সের পড়ালেখা শেষে MBA করে বিজনেস স্কুলে পড়ে, এটা দেখতেই পারতো না। বলছে ও যখন শুনছে যে আরিফ খুব ভালো টিচার, বলছে ও ভালো টিচার, তাদের কী হয়েছে, ও তো বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিং করতে পারে নাই বলে ফেল করে আসছে। তা আমি শুনে আলহামদুলিল্লাহ বলছে যে ভালো, বলা হয়েছে যে আমি, আমার কাছে ভালো লাগছে যে এক মানুষ একই জিনিস কীভাবে দেখুন, যে অ্যাটিটিউড। পরে ওই লোকটা আমার কাছে চাকরির জন্য আসছিল, আল্লাহর কি রহমত, হ্যাঁ, হি লস দ্য জব, অ্যান্ড পরে আমার কাছে আমার রুমের সামনে বসেছিল চাকরির জন্য। জারি সিরিয়াসলি ভাই, আমি নাম বলবো না, কিন্তু এমন ঘটনাটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একজন ডিনের। না মানে ইউ সি দ্যাট, আল্লাহ আমাকে দেখাইছে আমার লাইফে অনেক কিছু, আমার লাইফে আমি এই মানে ওই যে শাহরুখ খানের কথা, পিকচার আবিবাকি, মানে আমি ওই যে কেন আমি বলতেছি ভাই, আজকে তো আমরা গল্প করতেছি, কিন্তু আমাদের অডিয়েন্স তো আছে, দেখতেছে, তাদেরকে হয়তো বা আমরা সামনাসামনি দেখিনি। মানে আমি জাস্ট এতটুকু বলতেছি ভাই, ডোন্ট লুজ হোপ, মানে ওই যে পিকচার আবিবাকি, আল্লাহর উপরে ভরসা রাখেন ভাই, দোয়া করেন, কুল রাখতে হবে। আর জীবনে ওই যে বলে না যে কি কোরআনে আছে না যে কি সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করছে আল্লাহ, ভাই ফেল করতেছি, ফেল করা মানে আপনি জীবনে ফেল হয়ে যাননি রে ভাই। এপিজে আবুল কালাম স্যার খুব চমৎকার করে বলছে, ফেল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। সো আর দেখেন যে ফেলিয়ার, কিন্তু ভাই আমরা ফেলিয়ার বা এই জিনিসটাকে এত পেনালাইজ করি কেন, এত পানিশমেন্ট দিই কেন? আমাদের সমাজে ফেলিয়ারের স্টোরিগুলো কেউ বলে না, সবাই মাথায় ঢুকে রাখছে যে ওয়ান শট সাকসেস। এই জন্য আমি বলছিলাম তো যে ফেলিওর স্টোরি নিয়ে করা উচিত। যেমন আমি সবসময় বলি যে আমি যেমন অনেক কিছু লাইফে পাইনি, যেমন আমি অ্যাডমিশন টেস্টে 52তম হয়েছি, তা আমি বলি যে আমার তো স্বপ্ন ছিল 30-এর মধ্যে থাকা, আমি পারি নাই, বাট তাতে কি আমি হারিয়ে গেছি? নো, আমার প্রত্যেকটা জায়গায় আমি যেভাবে দেখছি এটা নেগেটিভভাবে বলতে পারি, কিন্তু আমি নেগেটিভ বলি না। যেন আমি একটা স্টোরি দিছিলাম যে পেসিমিস্ট আর অপটিমিজমের মতো পার্থক্য। যে পেসিমিস্ট হচ্ছে যে আচ্ছা, ও চিন্তা করছে আচ্ছা ঢাকা শহরে আমার পাবলিক ট্রান্সপোর্টে যেতে হচ্ছে, কি কষ্ট রে ভাই লাইফ। আরেকজন ভাবতেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি পাবলিক বাসে তো যেতে পারছি, 5 বছর পরে দুজনেই গাড়ি কিনছে। পেসিমিস্ট চিন্তা করতেছে না টাকা কম, আমি ছোট একটা গাড়ি কিনছি 1300 সিসির। আর অপটিমিস্ট ভাবতেছে যে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমি গাড়িতে যেতে পারছি। সো স্টোরি কিন্তু এভাবেই চলে, অ্যাটিটিউড ম্যাটার্স কিন্তু। সো আমি আবারও বলছি, দেখেন বাংলাদেশ কিন্তু পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট একটা দেশ। আমরা শুনেছি যে 250-300 বছর আগে ব্রিটিশরা আসার সময় বাংলাদেশ নাকি সারা পৃথিবীর এই বাংলা থেকে নাকি 12% জিডিপি হইতো, এখন যেটা 1% নিচে নেমে গেছে। কেন সম্ভব ছিল ভাই? আবার ওখানে যেতে চাই আমরা আসলে যাওয়া সম্ভব, কিন্তু এই মানুষই পাল্টাই দিতে পারে, কিন্তু আমরা মানুষকে কি সেরা করতে পারছি? আপনি দেখবেন বাংলাদেশের মানুষের মধ্যে লার্নিংটা বন্ধ হয়ে যায়, কেউ শিখে না। কারণ আমাদের বাবা মারা আমাদেরকে ভুল স্টোরি শেখায় যে বাবা তুমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করে একটা ভালো জায়গায় বুয়েট বা আইপিতে চান্স পাও, তোমার লাইফ জিঙ্গালালা। নো, আমার লাইফ শুরু হয় আসলে ভার্সিটিতে যাওয়ার পর থেকে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশে উল্টা শেখাচ্ছি। এই জন্য বাচ্চারা প্রথম দিকে শিখে ঠিকে ও ভার্সিটিতে যায়, দেখেন ও কিন্তু ভার্সিটি কিন্তু হয়ে গেছে এখন একটা ফান প্লেস। সরি টু সে, বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশে যে এত সমস্যার মূল জায়গাটা বলবো, এই অ্যাটিটিউডের মূল জায়গা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। আপনি তো অনেক ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, রাইট? সো এই জায়গাটাতে, আর আপনি ইউ হ্যাভ ক্লোজলি ওয়ার্কড উইথ হায়ার আপস, সো এই জায়গাটাতে ইউনিভার্সিটির করণীয় কি বা কীভাবে চেঞ্জ করতে পারে আর একটু এমপাওয়ার করার? এটা ভাই আমি সবসময় যেটা বলি যে ইউনেস্কো একটা রিপোর্ট পাবলিশ করেছিল, ওই রিপোর্টটা ইদানিং আমি আর খুঁজে পাচ্ছি না। সেটাতে বলছিল যে বাংলাদেশকে হায়ার এডুকেশন, যেটা মানে ইন্টারের পরের হায়ার এডুকেশন যেটা এই যে ইউনিভার্সিটি, ওটাতে ওরা 100-র মধ্যে বাংলাদেশ পেয়েছিল 2.1 মাত্র আউট অফ 100। মানে আমাদের হায়ার এডুকেশন এত লো, 100-তে 2.1। এটা কি আপনি বুয়েটকে ধরে বলতেছেন? হ্যাঁ, সবকিছু মিলে, সবকিছু যোগ করে আর কি। ধরেন আমাদের দেশে 40 লাখ লোক পড়ালেখা করছে, 40 লাখ স্টুডেন্ট না আমাদের, ওদেরকে ওরা বুয়েট তো মাত্র 1%। বুয়েট হয়তো বা বেশি পাইছে, কিন্তু আমি ওয়েটেড অ্যাভারেজ করলে কমে যাবে না? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ কিছু ভার্সিটি তো কোনো পড়ালেখাই হয় না, খালি গ্রেড দিচ্ছে, তাই না? আচ্ছা, তো 2.1, কিন্তু ওই রিপোর্টে আর একটা সাংঘাতিক কথা বলছে। বলেন তো। যে 2.1 কেন আসছে? কারণ এই যে স্কোরিংটা করে একটা দেশের হায়ার এডুকেশনের যে স্কোরটা পাবো, তার 80% রিজন হচ্ছে টিচার্স।
তার মানে আজকে আমি বাংলাদেশের ইউনিভার্সিটির সমস্যাটা তো আমি বলেই দিলাম। কোথায় সমস্যা? টিচার্স। যদি মোটা দাগে বলি, এখন টিচার্স ভালো হচ্ছে না কেন, সেটার জন্য অনেকগুলো দায় আছে, সেটা তো সবাই দায় নিতে হবে, আমার সমাজ, বোর্ড অফ ট্রাস্টিজ সবাই দায়ী, কিন্তু মূল সমস্যা টিচার। কিন্তু দেখেন এই খারাপ সিস্টেমের মধ্যেও তো আমি তো আমাকে ভালো টিচার বানাইছি কেন? আমি যদি বলে যে কেউ বলে তুমি ভালো টিচার, তুমি কি বলবো? আমি ওয়ার্ল্ডের 7টা ইউনিভার্সিটি অনলাইনে পড়াইছি, ইন্ডিয়ার 3টা ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার কেন্ট কলেজ, কানাডার, এসব জায়গায় আমি পড়াইছি অনলাইনে। কেন পড়াতে পারছি? কারণ তারা মনে করছে যে আমার টিচিং ক্যালিভার আছে। আজকে বাংলাদেশের টপ কর্পোরেটরা, ইভেন এমডিসি, ওরা আমার ট্রেনিংয়ে বসেছিলেন, এবং দে আর হ্যাপি। তার মানে কি আমি বলতে পারছি যে আই ক্যান ডেলিভার দ্য বেস্ট থিংস। তাহলে আমি যদি এই খারাপ সিস্টেমের মধ্যে নিজেকে সেরা, কারণটা কি, আমি অলওয়েজ ফোকাসড অন লার্নিং। ভাই আপনাকে একটা কথা বলি, আমি একটা কোর্স পেয়েছিলাম 2009 সালে 10 সালে। কোর্সটার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই কোর্সটার কাজ হচ্ছে স্টক মার্কেট নিয়ে পড়ানো। তো আমি কোর্সটা পড়ার পরে এতটাই ফিল করলাম যে গ্রেট, তখন আমি কি করলাম, রাত দিন পড়ালেখা শুরু করলাম যে এই কোর্সটা প্রথমবার পড়াবো। আই ওয়াজ এক্সাইটেড লাইক এ ফার্স্ট লাভ। ওই কোর্সটা তখন আমার কাছে প্রেমিকা, রাইট? তো আমি, বিশ্বাস করবেন না ভাইয়া, আমি একটা ট্যানজেন্ট পোর্টফোলিও বলে কনসেপ্টটা, যে কনসেপ্টের জন্য হ্যারি মার্কোভিজ 1990 সালে নোবেল প্রাইজ পাইছিলেন, মডার্ন পোর্টফোলিও থিওরি। তো ওইখানে একটা কাজ করতে হবে যে একটা কার্ভের সাথে আর একটা চার্ট কানেক্ট করতে হবে, বুঝছেন? তো আমি চাইছি যে আমার স্টুডেন্টকে এটা আমি হাতে কলমে শিখাবো। তা আমি আমার সিনিয়র টিচারদেরকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারে না হাউ টু ডু দ্যাট। আমি 6 ঘন্টা গুগলে সময় দিয়ে 2009-10 কিন্তু ইউটিউব তখন এত স্ট্রং হয়নি, আমি 6 ঘন্টা লাগে ওটা সলভ করছি। কাদের জন্য পরিশ্রমটা করলাম? আমার জন্য তো না, বাট অ্যাকচুয়ালি আই এম বিকামিং বেটার টিচার। তবে লাভটা কী হয়েছে বলবো, ওই কোর্সটা করার সময় আমার ওই এআইবির একটা স্টুডেন্ট তার আইবির একটা ফ্রেন্ডকে নিয়ে আসছে, বিবিএর। বলছে স্যার উনি আপনার সাথে দেখা করতে চাইছে। কেন? বলছে ওদের ক্লাসে এগুলো করায় না, ওরা থিওরি পড়ায়, কিন্তু আপনি যে এক্সেল দিয়ে সলভার ট্যানজেন্ট করাচ্ছেন, এগুলো করায় না, তো আপনার কাছে শিখতে আসছে। ইউ সি দ্যাট আই গট মাই রিওয়ার্ড। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হয়েছে ওই 6 ঘন্টা আমি নষ্ট করলাম না। আমার জায়গায় অন্য টিচার কী করতেছে না, ওই 6 ঘন্টায় পেপার লিখতেছে, পিএইচডি করছে। কাকে নিয়ে ব্যস্ত? নিজেকে নিয়ে। বাংলাদেশের সমস্যা হয়েছে এই জায়গায়। বাংলাদেশের মেজরিটি টিচার্স দে ফোকাস অন দেয়ার গ্রোথ, নট অন দ্য গ্রোথ অফ দ্য স্টুডেন্ট। আজকে আমরা ডেডিকেটেড টিচার কাদেরকে বলতাম? যে ওই বাচ্চাটাকে তার বাসায় বন্ধ রাখতো, রাইট? এই স্যাক্রিফাইস আমরা করতেছি কি? আজকে একটা টিচারের মাথায় একটা টিচার কেন সময় দেয় না জানেন? একটা স্টুডেন্ট তার রুমে ঢুকতে পারে না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিচারের রুমে একটা স্টুডেন্ট ঢুকতেও পারে না, থাকলেও 1 মিনিটের বেশি থাকতে পারে। কেন জানেন? কারণ ও মনে করতেছে এই বাচ্চারে আমি সময় দিয়ে লাভটা কি? আমার তো লাভ নেই, আমার লাভ হচ্ছে পাবলিকেশন করলে, পিএইচডি করলে। আমি এই কাজ করি নাই, আমি ঘন্টার পর ঘন্টা সময় দিছি বাচ্চাদেরকে। কেন দিছি? বিকজ আমি মনে করছি আমার কাজ তো ওদের জীবনের জন্য। আমি আজকে এই আরিফুজ্জামানের পরিচয়টা কি? আমার 25,000 স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। ক্যান আই ইগনোর দেম? এই জন্য রাত 12টায় তো আমাকে কল দিচ্ছে স্টুডেন্টরা। সেদিন একজন ব্যাংকে 7-15 বছর, আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে আমার 2008-এ আমার এআইবির স্টুডেন্ট ছিল, 2008-এ পাস করছে 11তে। সেদিন এই জাস্ট 15 দিন আগে আমার কল দিচ্ছে যে স্যার, সে ব্র্যাক ব্যাংকে চাকরি করে, সে ব্র্যাক ব্যাংকে, তার বলছে স্যার আমার একটা প্রমোশন হবে, তো আমার সিনিয়ররা আমারে বলছে যে তোমার কোশ্চেনগুলো আসবে হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স রিলেটেড। তার বলছে স্যার আপনি তো এইটার গুরু, আমি স্যার পরামর্শ দেন তো। তা আমি তাকে 4-5টা টিপ দিলাম, বললো স্যার ঠিক এই টাইপের জিনিসই আমার ওরা বলছিল। যেমন আমি বলছিলাম যে শোনো, তুমি মনে করো তুমি যে পোস্টে আছো, এখন তুমি সিনিয়র পোস্টে যাবো না? সো সিনিয়র পোস্টে গেলে তোমার কী করা লাগবে, তোমার স্প্যান বাড়বে, বেশি মানুষ কভার করতে, বেশি টাকার ডিল, এগুলো তুমি শিখে যাও। তোমাকে কোশ্চেন করবে যে আচ্ছা হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইউর সেলফ টু দ্যাট ম্যানেজ দিস বিগ থিং, এইটা তুমি অ্যান্সারটা শিখে যাও। বলছে স্যার এইটা তো খুবই চমৎকার। তো ও খুশি মনে, আমি প্রায় 15 মিনিট ওকে কথা বললাম। এই 15 মিনিট আমি কয় টাকা পাইলাম? আপনি কি মনে করেন যে নর্মাল একটা টিচার এই 15 মিনিট সময় দেবে? ওই 15 মিনিট তো একটা ধান্দাবাজি করে টাকা কামানোর চিন্তা করো, আমি তো করছি না। তা দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। সো টিচার্স ভাইয়া, ইউনিভার্সিটির আজকে আপনি জাস্ট একটা সার্ভে করান, আপনি তো খুবই মাশাআল্লাহ, আপনার দুজন যে অসাধারণ একটা জায়গায় চলে এসেছেন, আপনি সার্ভে করান তো, প্রত্যেকটা ইউনিভার্সিটি ঢোকেন, যে কোনো টপ ইউনিভার্সিটি বলা হচ্ছে এই ইউনিভার্সিটির কত % টিচার আসলে যোগ্য, প্লাস স্টুডেন্টকে সময় দেয়, স্টুডেন্টের জীবন গড়তে সহায়তা করছে। আপনাকে অ্যান্সারটা আর বলা লাগবে না, পাওয়া যাবেন আপনি কোথায় সমস্যা। টিচার্স। আজকে যদি বলেন যে আচ্ছা, এটা আমান ভাই আমার খুব ফেভারিট একজন মানুষ, ওই যে ইংলিশ অলিম্পিয়াড নিয়ে কাজ ফাউন্ডার, উনি একটা টক শোতে যে এত চমৎকার কথা বলছেন, আমার মনটা ভরে গেছে। উনি বলছেন যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা আজকে আমাদের ট্রাফিক সিস্টেমের সমস্যা কেন, আমি বলবো যে
প্রবলেম উইথ দ্য টিচার্স। আমাকে যদি বলে আজকে ফাইন্যান্স মার্কেটের সমস্যা, আমি বলবো টিচার্স। আসলে তো তাই, কারণ সবাই তৈরি হচ্ছে কোথা থেকে? আমরা একসময় কি হতো, একটা বাচ্চা খারাপ বিহেভ করলে কার দোষ দিতাম? বাচ্চার দোষ নাকি বাপ মার দোষ? তাহলে এখন একটা স্টুডেন্ট, আজকে সমাজে এত দুর্নীতি, দোষকার চোর কে আসলে? দুর্নীতিবাজ কে? আজকে সমাজের মানুষজন যে মারামারি করে, দোষটা কে? সরি টু সে, রুটে যান, বাপ মা, প্যারেন্টিং আর শিক্ষক। আজকে যদি আমি সমাজকে পাল্টাতে চাই, যে যত বড় কথাই বলুক কিচ্ছু হবে না। কোন দুইটা জায়গায় হাত দিতে হবে? প্যারেন্টিং আর টিচার্স। আমার মনে হয় যে কি শুধু ইউনিভার্সিটি নেই, প্রাইমারি লেভেল, সব লেভেল থেকে প্যারেন্টিং তো ভাই ইম্পর্টেন্ট। প্যারেন্টিং অলসো। আপনি কি জানেন যে আপনার প্যারেন্টিং একটা কথা কিভাবে মগজে ঢুকে যায়? বলা হচ্ছে যে কেন ইমোশনাল ইন্টেলিজেন্স আমি এত ইন্টারেস্টেড কেন জানেন? কারণ আমি যদি আজকে আমার একটা স্টুডেন্ট যদি বলে যে, আমি যদি বলি তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, ও জানেন ওটার মাথায় ঢুকে যাবে সাবকনসিয়াস মাইন্ডে। কিন্তু আমি যদি বলি আচ্ছা বাবা তুমি অনেক ভালো করছো, আর একটু খাটো না, কি হবে? ও কিন্তু ডেভেলপ করবে। সো আজকে প্যারেন্টিংও দেখেন, আজকে বাবা মারা বাচ্চার সাকসেস নিয়ে সেলিব্রেট করে, কিন্তু যেদিন বাচ্চাটা খারাপ করেছে আমরা কি করি? তো বলা হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা লাগবে হচ্ছে যখন আপনার খারাপ সময়, খারাপ দিনে, আপনার বর্ষার সময় আপনার ছাতা কি বগলে ছিল কিনা? এখন আপনি বগলে ছাতা নিয়ে যাচ্ছেন না, বৃষ্টিতে ভিজে আসছেন, দোষটা দিচ্ছেন আল্লাহর উপর, হবে? দোষটা কার? আপনি বর্ষার মুহূর্ত 5 দিন বৃষ্টি হয় না, আজকে আপনি ছাতা নিয়ে গেলেন না, বৃষ্টিতে ভিজলেন, দোষটা কার? আমার তো ওই দিনও বগলে ছাতা নিতে হবে ভাইয়া, তাই না? তো ইমোশনাল ইন্টেলিজেন্স মানে কি? যে আমি আমাকে খারাপ সময় কিভাবে ম্যানেজ করব। অনেক মানুষ আছে তার 12 বছরের অর্জন 1 সেকেন্ডে নষ্ট করে দেয়। অফিসে আজকে একটা গ্যাঞ্জাম বাঁধায় বলতেছে যে, একটাবার গ্যাঞ্জাম বাঁধাইছে, তখন বলতেছে তোমার চাকরি চলে গেল। বলছে আমি 12 বছর দিছি, নো, এটার কোনো ভ্যালু নাই। আমাকে উপরে উঠতে গেলে কি হবে? আমার লাইফে আস্তে আস্তে স্ট্রেস বাড়বে, বড় বাড়বে। যেমন জেফ বেজোস একটা কথা বলে যে বেশিরভাগ কোনো স্ট্রেস নট বিকজ সে ম্যানেজ করতে পারে তা না, বিকজ সে তার ক্যাপাসিটি ডেভেলপ করেনি। আমাদের বাংলাদেশে তো আমরা স্কিল ডেভেলপ করতে পারছি না। সো আজকে ইউনিভার্সিটিগুলোতে মূল সমস্যার জায়গা ভাইয়া এটা। আসলে টিচার্সদেরকে আরও বেস্ট হতে হবে, আসলে দে হ্যাভ টু বি দ্য বেস্ট। আর আমি সরি ভাইয়া, মানে আজকে আপনার সাথে বসতেছি এই কারণে, মানে আমার নিজের কিছু পাওয়ার আছে। আমি বলতে হচ্ছে আমি আমার মতো যারা বিজনেস করছে, হ্যাঁ, আমি আমার ব্যবসার মধ্যে বা সামনে যারা বিজনেস করতে চায় তারাও, হ্যাঁ, এখন অনেকে দেখা যায় স্টুডেন্টরা সামনে ব্যবসা করতে চায়, প্লাস কেউ জব করছে, সে সামনে হয়তো বা ব্যবসায় আসবে। সো এই ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে কিভাবে হেল্প করতে পারে আমার বিজনেসটাকে সাস্টেইনেবল করতে বা আমার বিজনেসটা গ্রো করতে, ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং দেন? এটা খুবই চমৎকার কোশ্চেন করেছেন। আমরা এটার একটা অ্যান্সার দিব সাইমন সিনেকের মতো, যে ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পিপল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বিজনেস অ্যান্ড ইউ ক্যান ম্যানেজ দ্য বিজনেস। সো আলটিমেটলি তো আমার কি করতে হবে? এই উদ্যোক্তা বা যে ব্যবসায়ী করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মানুষকে নিয়ে কাজ করতে হবে। আর মানুষকে যদি না বুঝি তাহলে ব্যবসাও বুঝবো না। আর ঘুরে ফিরে আমি কার কাছে সেল করবো, কে আমার কাস্টমার, এটা বুঝতে গেলেও তো আমার কি বুঝতে হবে? মানুষ বুঝতে হবে। তো ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে শেখায় আসলে মানুষ বোঝা, নাম্বার 1। তাহলে ব্যবসা করতে গেলে যেমন ধরুন যে পেশেন্সের কথা বলছে, এটাও তো কম্পোনেন্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সের 21টা কম্পোনেন্ট আছে। অ্যাডাপ্টিবিলিটি, চেঞ্জ। যেমন ধরেন আমি যখন ব্যবসাটা শুরু করব, আমাকে তো প্রথমে চিন্তা করতে হবে যে আমার মার্কেট সেগমেন্টকে। আমরা অনেক সময় কি করি, সবার কাছে বেচার চেষ্টা করি। বলা হয় আমি যদি মনে করি সবাই আমার কাস্টমার, তাহলে আমার কেউ আমার কাস্টমার না। তো আমি মনে করি খুব মোস্ট পাওয়ারফুল থিওরি হোয়াট আই হ্যাভ লার্নড বা দেখেছি, একটা হচ্ছে মার্কেট সেগমেন্টেশন। প্রত্যেকেরই মার্কেট আছে, আমরা ভুল করে অন্যের মার্কেটে ঢোকার চেষ্টা করি। তাহলে আমি যখন ব্যবসা করবো, আমাকে প্রথম চিন্তা করতে হবে যে আমি কি প্রবলেম সলভ করতে আসছি, এইটাতে আমাকে কারেক্ট হতে হবে। প্লাস আমাকে দেখতে হবে যে এটার সাইজটা কত বড়, এটা কি ছোট না বড়, এনাফ কি না। তারপরে আমার দল তৈরি করতে হবে। তো ঘুরে ফিরে দেখেন ব্যবসাতে তো আমার টিমও ইম্পর্টেন্ট, আমার সেলস টিম, মার্কেটিং টিম, ফাইন্যান্স টিম, এই টিম ডেভেলপও তো আমাকে করতে হবে। সো দিস আর দ্য ওয়ে উই ক্যান স্টার্ট আওয়ার বিজনেস অ্যাকচুয়ালি। আর আমি যখন দেখবো যে ফেলিওরটাকে কীভাবে নেব, যে ইমোশনালিস্ট কোথায় হেল্প করে জানেন ভাইয়া? সবচেয়ে বেশি হেল্প করে যে আমি কীভাবে আমার ফেলিওরটাকে দেখছি। আজকে আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, আমি কীভাবে দেখবো যে মার্কেট খারাপ? নো, একটা জিনিস আমি শিখেছি লাইফে, সেটা হচ্ছে মার্কেট ক্যান নেভার গো রং, মার্কেট ইজ অলওয়েজ রাইট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। রুমি সাহেব একটা কথা বলছিলেন যে ইয়েস্টারডে আই ওয়াজ ফুল, আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, টুডে আই এম ওয়াইজ বিকজ আই এম চেঞ্জিং মাই সেলফ। তো ইমোশনাল ইন্টেলিজেন্স শেখায় নিজেকে চেঞ্জ করা। আজকে মার্কেটে বিক্রি হচ্ছে না, দোষটা কার? আমার। আমি নিশ্চয়ই কোনো একটা জায়গায় আমার ফ্ল আছে। আমি একটু বসে হিসাব করি, এটা কি আমার প্রোডাক্টের সমস্যা, নাকি মার্কেটিংয়ের সমস্যা, নাকি লোকের সমস্যা? আমরা এতটা মাইক্রো লেভেলে যাই না। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স হলে কী হচ্ছে, আমি প্রত্যেকটা লেভেলে চিন্তা করব, যেমন কোন কোন জায়গায় ইস্যুস।
বিকজ বাংলাদেশ ইজ এ বিগ মার্কেট। বলা হচ্ছে আজকে 20 কোটি লোকের দেশ, আর আমাদের দেশে খুব সম্ভবত, আমি যদি নাম্বারটা না ভুল করি, প্রায় 50 লাখ ম্যাক কাস্টমার আছে যাদের পারচেজিং পাওয়ার হিউজ। এইটা মার্কেটটা কে খাবে বলেন? আমার ধারণা প্রচুর ব্যবসা খারাপ করছে, কারণ কি ওরা একই মার্কেটে মারামারি করতেছে। আমার সেগমেন্টটা মিসিং আছে, যেন আমি নিজেও এটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কিন্তু এখনও ফাইন্ডিংয়ের মধ্যে আছি, জানেন, আমি আমার টিজি এখনও খুঁজে পাইনি। আমি বুঝতেছি যে আমার প্রোডাক্ট ফাইন আছে, বাট তারপরে আমি রিসেন্টলি এর ভাইয়ের সাথে কাজ করছি, কাজী এম আহমেদ ভাইয়ের সাথে কাজ করছি, উনি আমার ম্যানেজিং পার্টনার। ওনার সাথে গত 6 মাসে কাজ করে আমার ধারণা আমি নিজেকে প্রায় 20% ইমপ্রুভ করছি। তার মানে কি দেখেন, আগে তাহলে আমার প্রোডাক্ট চলতেছিল না কেন? ট্রেনিং, ওইটা একটা ল্যাক তো ছিল, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আমি বোঝার চেষ্টা করতেছি আমার রাইট টিজিটা কে আসলে, যেমন কিছুটা বুঝতে পারতেছি। তো আমি দেখেন দোষটা কার উপর দিচ্ছি, বা দোষ দিব না, এটাকে আমরা ওয়ার্ডটাকে বলতেছি অন্য একটা, সরি আমি একটা ভুল ওয়ার্ড শেখাই দিলাম, রেসপন্সিবিলিটি। মানে রেসপন্সিবিলিটি, দোষ না, ফল্ট না, এটা রেসপন্সিবিলিটি। আজকে আমার ফেল করেছে, আমি বলবো আচ্ছা রেসপন্সিবিলিটি কার? কিন্তু আমি যদি বলি সেলস টিম পারে নাই, তখন কি হয় কি একে অপরের ঘাড়ে দেখেন ওই যে দোষ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি বলতে হচ্ছে আচ্ছা হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি? আমি রেসপন্সিবিলিটি নিয়ে আগাবো। এবং ভাইয়া আমি মনে করি বাংলাদেশ এত বড় মার্কেট সম্ভব। যেমন একসময় আমার মাথায় একটা আইডিয়া আসছিল যে আচ্ছা বাংলাদেশের মানুষ তো বিদেশে এক্সপোর্ট করে, বাংলাদেশেই তো কেউ এই লোকাল আমি একটা ওয়ার্ড ইউজ করছিলাম যে লোকাল এক্সপোর্ট, যে বগুড়ার দই আনি বেচো, বগুড়ার দই আরেক জায়গা নাও। পরে দেখলাম চুই ঝাল, যেমন খুলনা চুই ঝাল বিখ্যাত দেখেন। তো আমার ধারণা বাংলাদেশে এখনও অনেক প্রোডাক্ট আছে, আপনি লোকাল এক্সপোর্টই করেন না, 2 টাকা অ্যাড করেন, কমন ট্রান্সপোর্টেশন করেন, 10 টাকা বেশি দিয়ে বেচেন, চেষ্টা করেন। বাংলাদেশে এখনও সম্ভব। আপনার এই রংপুরে চালের কেজি যা বাংলাদেশে এই মহাখালীতে এসে 5 গুণ দাম হয়ে যাচ্ছে। আমি তো এই জায়গাটাও হাত দিতে পারি। আমাকে বুঝতে হবে যে আমি কোথায় কাজ করব। বাংলাদেশের মানুষ হয়েছে কি জানো, আমরা খুব সরলীকরণ করে ফেলি। আমরা ব্যবসা মানে মনে করি কি র মেটেরিয়াল কিনে বেচতেছি। নো, আপনি যে নাইকি কোম্পানি একটা এক্সাম্পল দিই, অনেক সময় আমার ক্লাসে পড়াই, নাইকি কোম্পানি, আপনি জানেন নাইকি কোম্পানি তারা কিন্তু কিছুই প্রডিউস করে না, ও সব কিছু অ্যাসেম্বল করে। কিন্তু মজার খেলাটা কোথায়, ও যে সাপ্লায়ার কাছ থেকে সোল টোল নিচ্ছে না এন্টা, এই সোলের আবার আরেকজন সাপ্লায়ার আছে, ওর 4 লেভেলের সাপ্লায়ার। দেখেন একই কোম্পানি থেকে কয়টা কোম্পানি ব্যবসা করতেছে দেখতেছেন? ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টিয়ার হচ্ছে ওই যে সবচেয়ে রটা আনতেছে, ও কিছু একটা বানায় সেকেন্ডে দেয়, সেকেন্ড ওটার থেকে বড় জিনিস বানায় একরে দিচ্ছে, এক থেকে নাইকি কিনতেছে, তাহলে কতগুলো ব্যবসা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের সমস্যা হয়েছে কি আমরা না একসাথে সব খাইতে চাই, আমরা মাইক্রো লেভেলে চিন্তা করি। আমি মনে করি যারা ব্যবসার কথা বলছেন এদেরকে না আরও একটু ভেঙে চিন্তা করি যে আমি কোন সাপ্লাই চেনে কোন জায়গাটা নিয়ে আমি কাজ করতে পারি, ওইখানে আমি নিজেকে কিভাবে বেটার করতে পারি। এই জায়গায় আসলে অভিজ্ঞতাটা দরকার। আসলে ওই যে মানে ভেরি আর্লি স্টেজে যখন ডিসিশন মেক করতে যাচ্ছে তখনই হয়তো প্রবলেম হচ্ছে। তো এই কারণে আপনি ফার্স্টে বলছিলেন যে করে শেখা, পডকাস্ট শুরু হওয়ার আগের দিকেও, সো ওই কাজে নেমে গিয়েই আসলে মনে আরেকটা প্রবলেম আমি দেখেছি, যেটা আমি ফাইন্যান্সে কোর্সে পড়াতে যা দেখছি, বাংলাদেশের মানুষ না, ইয়াং যারা এন্টারপ্রেনার, ওরা বেশিরভাগ ফোকাস করতেছে গ্রস প্রফিটের উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? মনে করেন ধরেন ও জানতেছে আচ্ছা আমি 1 কেজি মাংসের দাম 700 টাকা, 1500 টাকা বেশি, ওরে বাবা 800 টাকা লাভ, আসলে তো 800 টাকা গ্রস প্রফিট। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এন্টারপ্রেনাররা বেশিরভাগ গ্রস প্রফিট আর নেট প্রফিটের মধ্যে মিলাই ফেলছে। গ্রস প্রফিটের পরে কিন্তু আরও এক্সপেন্স আছে না, আমার এমপ্লয়ীদের বেতন সব কিছু মিলে নেট প্রফিট। তো বাংলাদেশের মানুষ আমি দেখছি গ্রস প্রফিট আর নেট প্রফিটকে মিলাই ফেলে। আমরা ব্যবসায় ঢুকতেছি গ্রস প্রফিটকে দেখে। আপনি ওয়ার্ল্ডের প্রচুর ফাইনেস্ট কোম্পানি জানেন, তারা কিন্তু ইনিশিয়ালি স্ট্রাগল করেছে কোথায়, গ্রস প্রফিট ভালো, নেট প্রফিট লস। হ্যাঁ, তারপর তারা কনসালটেন্ট নিয়োগ করেছে, কনসালটেন্টে কী করছে, ম্যানেজমেন্ট চেঞ্জ করে দিছে। যেমন আপনার জ্যাক ওয়েলসের নাম শুনছেন কি না, উনি হচ্ছে জেনারেল ইলেকট্রিকের সিইও ছিল 1981 সাল থেকে 2000 সাল পর্যন্ত। ওনাকে বলা হতো সিইও অফ সিইওস। উনি যখন জির দায়িত্ব নেয় কী করছেন জানেন, উনি জিতে যখন দায়িত্ব নেয় 20 বছর পরে কোথায় রেখে গেছে, উনি রেভিনিউ 4 গুণ বাড়াইছে, এক্সপেন্সেস এমপ্লয় 4 গুণ কমায় দিছিল। কীভাবে? বিকজ উনি ওনার কোম্পানির সব বেসদেরকে আনা শুরু করছে। এবং উনি আসার পরে প্রথম একটা ডিসিশন নিয়েছে, তখন জেনারেল ইলেকট্রিক প্রায় 20-30টা ব্যবসা ঢুকেছে। উনি প্রথম দিন এসে বলছে আজকেই চেক করবা আমার যে ইউনিটগুলো তার নিজস্ব ব্যবসা 1 বা 2 না, এগুলো বন্ধ করে দাও। কারণ আমি যখন 3rd 4th একটা ইন্ডাস্ট্রি, তার মানে আমি টাকা লুজ করছি আসলে। প্রথম কাজ উনি এটা করলেন। 2 নম্বর কাজ উনি একটা করছিলেন, সেটা হচ্ছে প্রত্যেক বছর শেষে ওনার কোম্পানিতে এমপ্লয়ি অডিট করতেন। টপ 10% পিপল তারা প্রমোটেড হইতো এবং বটম 10%কে উনি কোম্পানি থেকে লে অফ করে দিত। তারপরেও মানুষ পাগলের মতো জেনারেটরে ঢুকতেছে, কারণ জেনারেটরে যে লে অফ করা, ও এত কিছু শিখে যেত যে অন্য একটা ভালো কোম্পানি চাকরি পেয়ে যেত।
সো জ্যাক ওয়েলসকে তখন পাগলের মতো মানুষ ধরে নিছে, কারণ কি ওই থিওরিটা প্রচুর কোম্পানি লুফে নিয়েছে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কোম্পানিতে টাকা দিচ্ছি মানুষকে কেন? কাজ করার জন্য। তো আজকে আমাদের কোম্পানিতে আপনি জানেন আমি একটা স্ট্যাটিস্টিক্স করেছি, হিসাব করেছি, এটা নিজস্ব হিসাব, এটা রিসার্চ করেছি, সরি আবারও বলছি, কোম্পানিতে মানুষ সাধারণত 8 ঘন্টা 10 ঘন্টা চাকরি করে বলতেছি না, আসলে 3 ঘন্টার বেশি এফেক্টিভ কাজ করে না। আজকে বাংলাদেশের মূল একটা বড় সমস্যা কি জানেন? ব্যবসাতে প্রোডাক্টিভিটি কম। আমার কোম্পানি লুজ করতেছে টাকা কেন? কারণ আমার এমপ্লয়িরা আইদার ঠিক মতো মন দিয়ে কাজ করছে না, অথবা কাজ করতে চায় কিন্তু স্কিলটা পারছে না। এই দুই জায়গা নিয়ে কাজ করা দরকার। আমরা কাজ করছি না, তো আমার প্রোডাক্টিভিটি বাড়ানো দরকার। আমেরিকার থেকে যখন 1980 সালের দিকে সারা পৃথিবীতে 1990 সালে আউটসোর্সিং হচ্ছে, তখন এটা কী হয়েছিল জানেন? ওরা ইন্ডিয়াতে কাজ দিচ্ছিল এবং ওরা এটাকে দেখাইছে যে ইন্ডিয়ার মানুষ নাকি 20 গুণ কম টাকা নেয়, কিন্তু ওদের অপোজিট থিওরি বলতেছিল যে ওরা 20 গুণ কম টাকা নেয়, ওদের প্রোডাক্টিভিটিও 20 গুণ কম। তাহলে লাভ তো হইল না। আমার কোম্পানিতে কিন্তু এটা হচ্ছে, কোম্পানি মালিকরা বুঝতেও পারতেছে না যে আমার কোম্পানির মূল একটা সমস্যার জায়গা হচ্ছে প্রোডাক্টিভিটি অফ দ্য এমপ্লয়ি। ওটা বাড়াবো কীভাবে তাহলে প্রোডাক্টিভিটিটা? তাদেরকে ওই যে ট্রেন আপ করতে হবে, তাদেরকে লার্নিং অ্যাটিটিউড মধ্যে ঢুকাইতে হবে, ও যাতে 8 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 6 ঘন্টা ডিপ ওয়ার্ক করে। রিসেন্টলি একটা কনসেপ্ট শিখছি, ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক, ডিপ ওয়ার্কটা মানে আমি এখন চেষ্টা করতেছি, আমি যখন পোমোডোরো টেকনিকটা ফলো করতেছি এখন। পোমোডোরো টেকনিকটা হচ্ছে যে আমি 20 মিনিট যে কাজ করব সব কিছু থেকে দূরে, সব ফেলে দিব, ইন্টারনেট বউ বাচ্চা সব, বলবো এই 20 মিনিট আসবেই না। 20 মিনিট ডিপ কাজ করে 5 মিনিট ব্রেক, 5 মিনিট ব্রেক নিলাম, এরপর আবার 20 মিনিট, এরকম করে করে 4টা শট হয়ে গেল না? 4টা শট হওয়ার পরে আমি 30 মিনিটস ব্রেক নিব, 30 মিনিটস ব্রেক, এরপরে আবার ওই খেলা খেলতে থাকবো। তাহলে কী হবে? আমার ওই সময়টা হবে আমার ধ্যান। আর 20 মিনিট মানে কি, খেলাটা কোথায় হচ্ছে? 20 মিনিট মানে কি, একবার যদি আপনি ঢুকে যেতে পারেন, কারণ কি দেখেন একটা মানুষের প্রোডাক্টিভিটি কী হচ্ছে, আপনি যখন প্রথমে কাজ শুরু করছেন আপনার মেধা তো অত কাজ করছে না, কিন্তু যখন ডিপলি ঢুকতেছেন কী হচ্ছে, আস্তে আস্তে আপনার এফিসিয়েন্সি বাড়ছে, আপনার মাথায় বেশি আইডিয়া আসবে। যেমন দেখেন ধ্যান থেকে মানুষ কেন ভালো কিছু পায়, এই যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী, কেন মেডিটেশন কেন বলা হচ্ছে? কারণ মেডিটেশন হইলে হচ্ছে কি, আপনি আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা কী হচ্ছে, ইনক্রিজ করছে। কিন্তু আমাদের এমপ্লয়িরা কী করছে, 15 মিনিট 10 মিনিট কাজ করার পরে চা খাইতে যাচ্ছে, একটু আড্ডা দিচ্ছে। নো, ও কিন্তু ওর প্রোডাক্টিভিটি লেভেলে যেতে পারতেছে না, আসলে নিজেকে আবার নামায় ফেলে। আপনি দেখেন এই যে রিল্যাক্স করতে গিয়ে নামায় ফেলে। যে হোয়াটসঅ্যাপের এক্সাম্পলটা, যে লোকটা চাকরি হোয়াটসঅ্যাপের, ও কিন্তু হি ওয়াজ রিজেক্টেড ফ্রম ফেসবুক। রিজেক্টেড হওয়ার পরে 1 টন মনে হয় ও নিজে হোয়াটসঅ্যাপ বানায় ফেলছে, $3 বিলিয়ন বিক্রি করছে, এবং $15 বিলিয়ন। তখন বলা হচ্ছিল যে জুকারবার্গের সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ মিস্টেক, কারণ ওরা চাকরি দিলে তো হয়তো বা $200 মিলিয়ন এই হোয়াটসঅ্যাপ আসতো। তো এখন দেখেন এরা কাজ করেছে, তাহলে আমার কোম্পানিতে এই ধরনের লোক লাগবে যারা খুব ইনথুসিয়াস্টিক হয়ে কোম্পানিকে ওন করবে। আমি যখন যে ভার্সিটিতে কাজ করেছি আমি সেটাকে ওন করতাম। আমি যেন জানেন, আমি যখন কানাডিয়ান ইউনিভার্সিটিতে চাকরি করেছি, আমি হিসেব করে দেখলাম প্রতিদিন মিনিমাম 2টা করে পোস্ট দিতাম কানাডিয়ান নিয়ে। বাংলাদেশে আমি দেখছি যে 1%ও আমার মতো না, কোম্পানি ওনই করে না। আমি দেখতাম, খেয়াল করে দেখেছি, আপনারা দেখবেন, আপনার তো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে স্ট্রংগেস্ট, আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ পুরোনো কোম্পানি নিয়ে মিস করতেছে, এটার পোস্ট দেয় যে মিসিং দিস। আমি দেখলাম যে আচ্ছা, আমি আমার পুরোনো কোম্পানি কখনো মিস করি না, আমি আমার লাইফে 7 বার চাকরি চেঞ্জ করছি, কিন্তু পুরোনো অর্গানাইজেশন জীবনে মিস করিনি। আমি চিন্তা করতাম তাহলে কি আমি একটু অমানুষ নাকি? পরে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাকে কী শেখাইছে জানেন, যে কেন আমি মিস করি না? কারণ আমি কারেন্ট মুহূর্তটা সবচেয়ে উপভোগ করি। এই জন্য নতুন একটা মডেল দিছি যে আমি যদি আমার পুরনো কিছু রিগ্রেট করি, নট ব্যাড, বাট মেইন প্রবলেম হচ্ছে আমি আমার প্রেজেন্টটাকে উপভোগ করছি না। যেমন আমি আমার লাইফে কখনো বলি না আমি চাইল্ডহুডে ফিরে যেতে চাই। সেদিন আমার ওয়াইফের সাথে ডিসকাস হচ্ছিল, আমি যে তোমার সবচেয়ে সুন্দর মুহূর্ত বলছে চাইল্ডহুড। আমি সবাই চাইল্ডহুড বলে, কেন জানো? কিন্তু আমি চাইল্ডহুডে ফিরে যেতে চাইলাম। ও বলে কেন? আমাদের কারণটা হয়েছে কারণ আমি এইটাই সবচেয়ে উপভোগ করতেছি, ওইটা আমার হ্যাপি মোমেন্ট। বাট আমি ওখানে যেতে চাচ্ছি মানে কি, সমস্যাটা কোথায় জানেন? তার মানে আমি এইখানে এনজয় করছি না। তাহলে আমার জীবনটা এরকম। আপনি দেখেন বেশিরভাগ মানুষ বলে যায় দিন ভালো আসে দিন খারাপ। আমি মনে করি হুইচ ইজ এ ভেরি ভেরি ফ্লড অ্যাপ্রোচ। আমার জীবনটা আজকেই উপভোগ করতে হবে, আমার জীবন তো আজকেই। এই জন্য আমি অনেকটা ট্রেনিংয়ে বলি যে ভাই আপনি যে কারণে দুঃখ পাইছেন ওটা তো হয়ে গেছে, ওটাকে কেন এখন টেনে আসতেছেন? এখন কাজ করেন না, তার এই কোম্পানিতে তা ইম্পর্টেন্ট না? তার মনে করেন অনেকে দেখেন এমপ্লয়ি বসে আছে, তার মন খারাপ, হয়তো বা রাতে বাসায় বউয়ের সাথে ঝগড়া হয়েছে, এটা তো আর আমি আটকাতে পারবো না। কিন্তু অ্যাজ এ সিইও বা মালিক আমি কি চাবো? তুমি ওটাকে অফ করে কাজটা করো, কিন্তু কাজ কি করতে পারছে না। আপনার সব বকা জগৎ, এই কুদ্দুস তুমি খালি সারাদিন বসে আছো, কাজ করো না। কিন্তু আমার কি করা উচিত? আই শুড চেঞ্জ মাই
ওয়ে আই শুড ডিল উইথ কুদ্দুস। আমি কুদ্দুসকে কী বলতে হবে, আচ্ছা কুদ্দুস আসো, বসে কফি খাই, কেমন আছো, তোমার বাসার কেমন আছে, তখন কী হবে, আস্তে আস্তে প্যান্ডের আওয়াজ খোলা শুরু করবে, তখন বলে স্যার কালকে কিন্তু বউ আমার ঝাড়ি মারছে। এখন আমি কী করবো, আচ্ছা কুদ্দুস আমার বউ ঝাড়ি মারছে, তাহলে কী যায় আসে, আসো না কাজ করি। কুদ্দুস এখন কী করবে, প্রোডাক্টিভ হয়ে যাবে। কিন্তু আমরা কি তাই করছি? আমরা প্রথমে ঝাড়ি মেরে দিই, হ্যাঁ তোমার দিয়ে কাজ কাম হয় না, তখন তো ও আরও খারাপ হয়ে যায়। ভাইয়া এখন আপনি তো একটা আদর্শ সিনারিও বললেন, যেখানে কিনা বস বা বিজনেস ওনার এমপ্লয়াররা হচ্ছে সিনারিও সুন্দর করে দিবে, সিচুয়েশন ভালো করে দিবে, কিন্তু কোন মানে এটা খুবই আনলাইকলি যে এরকম আসলে ঘটে। সো ওই যে আব্দুল কুদ্দুসের কথা বললেন, এখন সে এমন একটা জায়গায় জব করে যে তার সিনিয়র অথবা তার টিম লিডার বা কোম্পানির বস নিয়মিত এরকম টক্সিক সিচুয়েশন করে রাখছেন, নাও তাকে আপনি কি সাজেশন দিবেন, কি করা উচিত? চমৎকার প্রশ্ন, এবং আমার ধারণা এটা আপনি আরো বেশি মানুষকে অ্যাড্রেস করলেন, থ্যাংক ইউ। কারণ আমি একটা থিওরি দিয়েছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের 3 ধাপ থাকে। লোয়েস্ট ধাপ হচ্ছে যেখানে ইমোশনটা এগেনস্টে ব্যবহৃত হয়, সেকেন্ড ধাপ হচ্ছে ইমোশনটা এগেনস্টে ব্যবহৃত হয় না কিন্তু পক্ষে কাজে লাগাতে পারে না, আর 3 নম্বর হায়েস্ট হচ্ছে ওই যে ভালোবাসার উদাহরণ দিলাম। তো বাংলাদেশে ভালোবাসা আপনি হয়তো বা খুব সম্ভবত 95% জায়গায় পাবেনই না। তার মানে কুদ্দুসদেরকে নিয়ে কাজ করা দরকার, রাইট? সো কুদ্দুস হলে কী করা উচিত? 2টা কাজ করা উচিত। একটা হচ্ছে নিজের কাজটা ঠিকঠাক মতো করা উচিত, যাতে আমাকে অভিযোগ করার সুযোগটা না পায়, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে অতি তাড়াতাড়ি এই বসকে ছাড়া, কারণ বলা হয় 75% মানুষ চাকরি ছাড়ে না, বসকে ছাড়ে। আমি মনে করি একটা মানুষের জীবনে সবচাইতে বড় ব্লেসিং ভালো বস পাওয়া, এবং এটা কিন্তু রেয়ার। আমি আমার 21 বছরের ক্যারিয়ারে মাত্র 1.5 বছর ভালো বস পাইছিলাম, অ্যান্ড আই স্টিল মিস হিম। মারা গিয়েছেন স্যার, রহিম তালুকদার স্যার, মাই গড ফ্যান্টাস্টিক। উনি আইবিএর যে প্রথম ব্যাচের শিক্ষক, বাংলাদেশের সব সিওর অনার স্টুডেন্ট। 1966 যখন আইবিএ শুনে ফার্স্ট ব্যাচের টিচার। তো স্যারের কাছ থেকে আমি শিখছি, মাই গড। বাট এরকম বস পাওয়া ডায়মন্ডের মতো, বাট টাফ হলেও অ্যাটলিস্ট বেটার বসের কাছে যাওয়া উচিত। বেটার বসের থেকে বড় বলো যে ভালো কোম্পানিতে গেলে হবে কি, ওইখানে না বসরা তাও একটা আপনার হয়তো বা একটা লিমিটের মধ্যে কাজ করে। আপনাকে বুঝতে হবে যে এটা কি বস কি একটা পার্সোনালাইজ অ্যাপ্রোচ কিনা। ভালো কোম্পানির বৈশিষ্ট্য কি, ভালো কোম্পানি বলতে আমরা বোঝাচ্ছি কি, যেখানে একটা কর্পোরেট গভর্নেন্স আছে, কালচার আছে, যেখানে বস পার্সোনালি অনেক কিছু অথরিটি ফলাতে পারে না। তো আমি মনে করি কুদ্দুসের জন্য আমার একটাই সাজেশন, যে এইখানে বাবা তুমি কোনো মিস্টেক করো না, সব ঠিকঠাক মতো করো, আর প্লাস নিজের স্কিল ডেভেলপমেন্ট করে একটু বেটার কোম্পানিতে যাওয়ার চেষ্টা করা উচিত। আমাদের মধ্যে একটা সমস্যা হয় কি জানেন, আমরা না অ্যাডাপ্টেবিলিটি আমাদের কম আছে। আমরা ওই যে ভাবি যে আচ্ছা নতুন কোম্পানিতে যাব, নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে মিশবো। আমরা না ওই যে আপনার ডক্টর ডিসপেন্স একটা থিওরি দিচ্ছে যে উই লিভ ইন দ্য পাস্ট। উনি বলছে, আপনি খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে, আপনি খেয়াল করেন গত 7 দিন সকালে ঘুম থেকে ওঠার পরে যা করছেন, একই কাজই করছেন না? দেখেন, ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়া, ব্রাশ করা, দেখেন। তো উনি থিওরি বলছে যে আমরা আসলে প্রেজেন্ট মুহূর্তে বাস করি না, আমরা আসলে পাস্টে বাস করি, এই জন্য আমরা লাইফে উপভোগ করি না। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা না এই অ্যাডাপ্টেবিলিটি আমাদের কম, এই কারণে আমরা কোম্পানি ছাড়তে চাই না। দেখেন অনেক মানুষ আছে লাইফে না অনেক দূরে যেতে পারতো, ও এক কোম্পানিতে বসে 25 বছর কাটাই দিছে। এটা খারাপ দিক, একটা ভালো দিকও আছে। ভালো দিক মানে হচ্ছে কী হলো, আপনার লাইফে কী হলো, আপনি একটা মডারেট লেভেল করছেন কোনো ঝড়ঝড়ের কারণ, কিন্তু আপনি কি আপনার লাইফে ট্রাই করে দেখেছেন? বলা হয়েছে যে ওই লাইফটা সবচেয়ে দুঃখজনক যে লাইফে ট্রাই করা হয় না। প্যারা হয়ে গেলাম কেন জানেন? আমাদের দুজনের সেম চিন্তা হইতেছে, কারণ আমি আর ওই মিলাই মোটামুটি 20-30 পিপল আমাদের আন্ডারে কাজ করে, ধরেন লেটস সে। এখন এগুলো তো সব ছাড়বে ভাই, না না আপনার তো ছাড়বে না কেন বলেন তো? আপনারা তো ছাড়বে না কেন? কারণ আপনি তো তাদেরকে রেগুলার তাদেরকে ট্রিট করছেন ভালো, রেগুলার ইনক্রিমেন্ট দিলে তো ছাড়বে না। আমি কেন বলছি যে আপনার যেমন রাজীব ভাই আপনার এখানটা প্লট শো করে গেছে মনে হয়, উনি একটা কথা বলে ভালো যে 1000 দিনের মধ্যে যদি প্রমোশন না পাও তাহলে ছেড়ে দাও। হি ইজ রাইট টু সাম এক্সটেন্ট। আপনি যদি রাইটলি ট্রিট করে কোম্পানি তাহলে তো ঠিক আছে। যেমন সত্য নাদেলা, সুন্দর পিচাই, ওনারা তো ভুল করেননি। কারণ কি দেখেন, ওর কোম্পানি তো সিও হয়েছে। সুন্দর পিচাই, সত্য নাদেলা কিন্তু একেবারে ছোট থেকে শুরু করছিল। এইরকম এক্সাম্পল কয়টা পাবেন? এখন ভাই মানে আমাদেরকে উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হিসেবে আমি কিছু আপনার কাছ থেকে অ্যাডভাইস চাচ্ছি। জি, সেটা হইতেছে যে কিছু অ্যাডভাইস আপনি দিয়েছেন যারা হইতেছে চাকরি খুঁজতেছে, চাকরিজীবী, এবার উদ্যোক্তাদেরকেও একটু হেল্প করেন এভাবে করে যে আমি কি চাই, আমি চাই যে আমার এমপ্লয়িজরা যেন বেশি দিন আমার সাথে থাকে এবং তারা এখানে শিখে বড় হয়, ইম্প্যাক্ট, আমরা আসলে যেন ইম্প্যাক্ট তৈরি করতে পারি। এই জায়গাটাতে আমি
জানতে চাচ্ছে যে কি বেস্ট প্র্যাকটিসেসগুলো কি, এবং আরেকটা জিনিস যেটা আমি করি এবং আমি আপনার কাছে গাইডেন্স চাচ্ছি, যেমন আমার কোম্পানি বা আমার ভেঞ্চার্সগুলোতে যেটা হয়ে থাকে, দেখেন আমরা তো বড় কোনো নেম না, আমাদের কোম্পানিগুলো ইটস নট এ বিগ ব্র্যান্ড নেম যেখানে মানুষজন ক্যারিয়ার করবে, এই করবে সেই করবে, রাইট? সো যেটা হয় এখানে যারা আসে তারা অফকোর্স আমি অত হাই স্যালারিও দিতে পারি না, যতটুকু দেওয়ার ক্ষমতা আমি দিই। সো কিন্তু একটা জিনিস আমি প্রাউডলি বলতে পারি, যারা আমার এখানে আসে তারা যেখানে যায় সেটা খুব নাম করা জায়গায় চলে যায়। মানে আমি এখানে তাদেরকে রিগুলাস ট্রেনিং দিতে, মানে তারা আমার আন্ডারে থাকে এবং তাদেরকে প্রচুর, আমি হচ্ছে ওই যে ডোন্ট সেটেল ফর লেস, এখানে তুমি আসছো, তুমি ইন্টার্ন হও, তুমি যাই করো, আই ডোন্ট কেয়ার, বাট তোমাকে পাগলের মতো খাটতে হবে, তোমাকে পাগলের মতো গ্রো করতে হবে আমার সাথে তুমি যদি থাকো। অ্যান্ড দেন দেখা যাচ্ছে তারা অনেক, মানে তারা যদি যায় দে রিয়েলি মিস মি, বিকজ ওই গ্রোথটা আর কি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন এই জায়গাটাতে আমি কিছু অ্যাডভাইস আপনার কাছে চাই যে আমি কিভাবে আমার এমপ্লয়ীদেরকে কিভাবে আরও নার্চার করতে পারি, বেস্ট এমপ্লয়িজগুলোকে আমি রিটেন করতে পারি, কিছু যদি আমাকে একটু গাইড করতেন। খুব চমৎকার প্রশ্ন করেছেন ভাইয়া, এটা আমি মনে করি যে সবার জন্য দরকার, এবং আপনার সাথে আলোচনা কোশ্চেনের মধ্য দিয়ে আমি অ্যান্সারগুলো বের করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে অনেকগুলো কাজ করা দরকার, 2-3টা। তার মধ্যে 1 নম্বর কাজ সেটা হচ্ছে যেটা আমি ব্র্যাকে দেখছি ওদের ছিল, ব্র্যাকে ওরা টিচারদেরকে পার্ট টাইম টিচিং মানা করতো। এটা পুরোপুরি ফরবিডেন যে তুমি ফুল টাইম টিচার, তুমি পার্ট টাইম করতে পারবো না। আমি ব্র্যাকে যখন ঢুকি তার আগে পর্যন্ত আমি একটা ভার্সিটিতে ফুল টাইম থাকতাম, 2-3টাতে পার্ট টাইম পড়তাম, কিন্তু ব্র্যাকে ঢোকার সঙ্গে সঙ্গে আমি সব বাদ দিছি, এবং এটা আমার লাইফে অনেক হেল্প করেছে। কারণটা কি? কারণ তখন আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করছি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরটা হচ্ছে ব্র্যাক একটা পজিটিভ জিনিস ছিল, ওরা বলতো যে তুমি পার্ট টাইম টিচিং করতে পারবে না, কিন্তু কনসালটেন্সি করতে পারবা। কনসালটেন্সি করলে যে টাকাটা তুমি ইনকাম করবে তার 15% ব্র্যাককে দিতে হবে। তার মানে দেখেন কী লাভ হলো, ব্র্যাক কতটা সুন্দর একটা পলিসি। ওরা জানে যে এই লোকটা 5 দিন চাকরি করবে, বাকি 2 দিন তো ফ্রি, কিন্তু ফ্রিতে যাতে সে পার্ট টাইম না করে। পার্ট টাইম করলে ক্ষতি কিন্তু ভার্সিটির, কারণ আমার অ্যাসেট আরেক জায়গায় যাচ্ছে। কিন্তু কি করেছে দেখেন, কনসালটেন্সি আমাদের লাভ কি, ব্র্যাকের নাম যাচ্ছে, প্লাস 15% টাকা পাচ্ছি। দেখেন কি চমৎকার বুদ্ধি না? ওকে, তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা কোম্পানি চিন্তা করতে হবে যে আমার এমপ্লয়িটা যেন এখানে তার কাজের স্কোপটা বাড়ায়, বেশি রেভিনিউ, মানে ওই রেভিনিউ যাতে আনতে পারে। তাহলে একটা হতে পারে ভাইয়া, একটা এমপ্লয়ি যেমন আজকে হয়তো বা 8 ঘন্টা কাজ করে, আমার মাথায় থাকতে হবে যে ও আগামী বছর ওই 8 ঘন্টায় আরও বেশি কাজ করে বেশি রেভিনিউ আনবে, আর রেভিনিউর একটা অংশ ওকে আমি দিব। এইটা করা যেতে পারে। যে ও ধরেন আজকে 20,000 টাকা বেতন পাচ্ছে, কিন্তু রেভিনিউ আনতেছে 1 লাখ টাকা, তাহলে আগামী বছর আমার টার্গেট থাকবে ও 2 লাখ টাকা আনলে ওরে 35,000 টাকা দিব। আগামী বছরও 4 লাখ। তো আমার এমপ্লয়ের গ্রোথ আমার মাথায় রাখতে হবে, আমার এমপ্লয়ি কি বেশি কন্ট্রিবিউট করতে পারছে কিনা ইকোনমিকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার একটা সাকসেশন প্ল্যান থাকতে হবে, যেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো বা এইসব কোম্পানিতে আছে। ওরা দেখেন ব্যাটেল অফ মাইনস্টাইন কী করতো জানেন, অলওয়েজ টপ 5টা ইউনিভার্সিটি বেস্ট গ্র্যাজুয়েট করে নিয়ে নিত। তার মানে কি ওরা আগে থেকে রেডি, ওরা জানে যে আমার এমপ্লয়িটা 2-3-4 বছর পরে চলে যাবে, কিন্তু ওরা কি বসে আছে না, অলওয়েজ ইট ইজ রিপ্লেস বাই গুড পিপল। আর গুড পিপল রিপ্লেস করতে গেলে সবচেয়ে বড় প্রবলেম কোথায়, আমার কোম্পানি পলিসি সম্বন্ধে জানেন, এটার জন্য দরকার নলেজ ম্যানেজমেন্ট। তা আমার যেটা বুঝি সেটা হচ্ছে আমার কোম্পানিতে আজকে বেস্ট প্র্যাকটিসেসগুলো আমি রেকর্ড রাখবো, যে নতুন যারা আসবে ওরা যাতে প্রথম 3 মাসে ট্রেন্ড আপ হইতে পারে, ওই ভিডিওটি রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমি কোম্পানি আগাতে, কিন্তু আমি চিন্তাই করবো যে আমার এমপ্লয়ি বছরের পর বছর থাকবে, কারণ এইটাই কিন্তু একটা বেস্ট কোম্পানির লক্ষ্য। দেখেন ও রিপ্লেসড হবে, কিন্তু রিপ্লেস নতুন যে হবে সে উইদিন ভেরি শর্ট টাইম শিখে যাবে। এতে কোম্পানির লাভ কি জন্য জানেন, ওই যেটা চলে গেছে তার থেকে এই নতুনটা কিন্তু কম বেতনে একই কাজ করবে। এটা আমি এক্সপেরিয়েন্স করছি। এই তিনটা জিনিস মাথায় রাখা দরকার। যে আছে তাকে দিয়ে বড়, ও যে তার বড় খেলোয়াড় হইতে পারে, ওকে বলতে হবে যে ভাই, আমি দেখছি বাজে কোম্পানিগুলো কী হয় জানেন, একটা এমপ্লয়ীদের বেশি খাটায় কিন্তু এক্সট্রা টাকাটা দেয় না। কিন্তু এক্সট্রা টাকা দিলে তো আমার লস না, এটা তো লস না, কারণ আমার এমপ্লয়িটা যেটুকু কাজ করছে ও যদি আরও 1 লাখ টাকা নতুন কাজ করে 1 লাখ টাকার ওকে আপনি 20,000 টাকা দিয়ে দেন, ওইটাই তোর মোটিভেশন। এইটা মাথায় রাখা দরকার। কিন্তু আমাদের মধ্যে কষ্ট লাগে যে, তো এই জন্য ট্রান্সপারেন্সি আনা দরকার যে ও কতটা রেভিনিউ গ্রোথে হেল্প করছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর তো আপনার ইউ আর ট্রিটিং ভেরি ওয়েল। বলা হয় যে আপনি দেখবেন যে ইদানিং মাঝখানে একটা ফেসবুক কথা যে নারী কিসে আটকায়, তো দেখেন এটার অ্যান্সারটা কি, দেখেন নারী সেখানেই আটকায় যেখানে সে ভালো ব্যবহার পায় আসলে। তো কোম্পানির ক্ষেত্রে তো তাই,
আপনি টাকা হয়তো বা কিছু কম দিলেন বা তার ক্যারিয়ার, কিন্তু ওরা কিন্তু দেখবে যে আমি এই কোম্পানিতে কাজ করতে আসতে ভালো লাগে কিনা, এই ফিলিংটার জায়গাটাতে কাজ করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স ওই জায়গায় হেল্প করবে। আমার ওয়ার্ক প্লেসটাতে এনভায়রনমেন্ট ভালো করতে হবে। যেমন আমার একটা খুব পাওয়ারফুল থিওরি আছে ভাইয়া, সেটা আমি খুব ভালো লাগে, হাইজিন ফ্যাক্টর আর ওই যে মোটিভেশন ফ্যাক্টর। সো হাইজিন ফ্যাক্টর মানে হচ্ছে কোম্পানি মিনিমাম দিতেই হবে স্যালারি ট্যালারি, আর মোটিভেশন ফ্যাক্টর মানে হচ্ছে আমি কি তাকে এক্সাইটেড করছে কিনা, তার ওয়ার্ক প্লেসটা ভালো কিনা। সো আমি মনে করি একটা কোম্পানিতে এমপ্লয় ধরে রাখার জন্য দুইটা জায়গায় আমার হেল্প করতে। আমরা বেশিরভাগ কোম্পানিগুলো হয় কি, উই ফোকাস মোস্টলি অন দ্য হাইজিন দিয়ে তো লাভ নাই। আমাকে তো আজকালকার যুগে প্রত্যেকটা মানুষ বলা হচ্ছে না, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ওই যে ব্রেনের 3টা পার্ট আমরা বলি যে থাকে, যে ট্রিউন মডেলে বলছে 3টা পার্ট থাকে ব্রেনের, একটা হচ্ছে বেসিক মডেল, একটা হচ্ছে ইমোশনাল, একটা হচ্ছে নিওকর্টেক্স, যেটা চায় যে লাইফে সিগনিফিকেন্ট কিছু। এই যুগে আপনি দেখবেন যে কোনো মানুষ দেখেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অসুখী ভাব বেশি। কেন জানেন? কারণ এই যুগের মানুষ প্রত্যেকে না লাইফে কিছু একটা কন্ট্রিবিউট করতে চায়। এই জন্য মানুষ সবচেয়ে বেশি খুশি হয় কিসে? জেনুইন প্রশংসা শুনলে। কিন্তু আমরা উল্টা করি, আমরা না গ্রস প্রশংসা করি। যেমন ওনার দেখলো, আরে ভাই আপনি সেলিব্রিটি, ভাই এটার কোনো দাম নাই, কেন সেলিব্রিটি বলো সেটা, যেন আমি বলতে পারি আপনাকে হোয়াট দ্য ইম্প্যাক্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড। আপনার শোতে যারা আসছে প্রত্যেকের থেকে মানুষ শিখতেছে, মানুষ মনে করতেছে এই লোকটা থেকে আমি কিছু শিখতে পারবো। আমি ইফতি ভাইয়ের ট্রেনিং ওই যে শুনে আমি কিন্তু পয়েন্ট শিখে আসছি কিছু কিছু। কত সুন্দর সুন্দর থিওরিগুলো শেয়ার করেছেন ওখানে, হার্ভার্ড কত জায়গায় রেফারেন্স দিলাম। রাজীব ভাইয়ের আমি এটাও দেখবো, দেখেন আপনি কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন। কারণ আমরা যেটা হয়, আমরা না জেনুইন প্রশংসা করি না, আমরা হয়তো বা ওভার প্রশংসা করি অথবা প্রশংসা করি না। এবং প্রশংসা জিনিসটা এত বেশি কাজে লাগে, এটাকে পজিটিভ রিইনফোর্স বলে। আর আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা মানে নেগেটিভ কথা বলি। এই জন্য আমি একটা শোতে যা বলছিলাম যে ভালো বস হচ্ছে যে সে হচ্ছে যখন তার এমপ্লয়ি কাজ খারাপ করছে যখন সে লাউড না, চুপ থাকে, ভালো করলে লাউড। আপনার কোম্পানিতে এই ধরনের একটা কালচার রাখতে হবে যে তারা সেলিব্রেট করবে কিছুক্ষণ পর পর। লেট দেম সেলিব্রেট, ভালো কাজ করে সেলিব্রেট, খারাপ কাজ করলে আপনি ইগনোর করেন বা সাইলেন্ট থাকেন, তখন কিন্তু বুঝবে। যেমন আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখছি, আমার ছোটো বাচ্চা ও কিছু হলে প্রশংসা করতাম, হঠাৎ করে একদিন বলছে বাবা আমি এটা করছি, আমি বলছি আচ্ছা ভালো হয়েছে, কী ব্যাপার তুমি তো ওয়াও বললে না। আবার এই জন্য আমার বাচ্চা যখন কোনো জিনিস বুঝতেছে আমি অ্যাকসেপ্ট করছি না, আমি যখন চুপ থাকে ও বুঝে যায় যে আচ্ছা এটা আমার ঠিক হচ্ছে না। এখন এমপ্লয়িজরা যদি কোনো ভুল করে সেক্ষেত্রে আমি কিভাবে ট্রিট করব? এটা আমরা অল্টারনেটিভ, আমি একটার সাথে একজন কাজ করেছিলাম, ও আমাকে আমার টিমে কাজ করতো একটা সময়। ও পরে একটা কোম্পানিতে যখন উন্নতি করে আমাকে বলছে স্যার আপনার কাছ থেকে আমি একটা ভালো জিনিস শিখছিলাম। আমি কী বলতো? বলছে একদিন না আমি একটা কাজ করছিলাম, কাজটা আমি ঠিক মতো করতে পারিনি, তো আপনি আমারে বসায় বললেন যে আচ্ছা কাজটা না এইভাবে না করে এভাবে করা যাইতো। তখন আমি বুঝিনি, কিন্তু পরে বুঝছি স্যার ওটা আমার জন্য ইন্সপিরেশন ছিল। আপনি চাইলে আমাকে বকাঝকা করতে পারতেন, বকাঝকা করলে আপনার সাথে আমার একটা ডিস্টেন্স ক্রিয়েট হতো, কিন্তু আপনি ইনডিরেক্টলি আমাকে বললেন যে আচ্ছা তুমি তো কাজটা করেছো, আমার মনে এভাবে করলে ভালো হতো। পেশেন্স লাগবে ভাই, এটা করার অনেক পেশেন্স লাগবে। না তবে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেট ফর আমাকে বুঝতে হবে আরেকটা মানুষ কি, ও কিসে কাজ হয়। যেমন ওর মাথাতে তো আমার হেড করতে হবে যে ও যে কাজটা ঠিক করছে না, যেটা যে ওষুধে যখন কাজ হয়। এই জন্য বলা ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। আমি একটা এক্সাম্পল দিই ভাই, যেটা আমি হয়তো বা দেখবে আমি যার একটা এমপ্লয়ির কথা বলতেছি, আমার টিম মেম্বার আমার আন্ডারে করে, এক্সাম্পলটা দিতেই হবে এখানে, হয়তো বা অন্যরা মোটিভেটেড হবে, আমি নাম বলবো না। সো আমার একটা এমপ্লয়ি আমার সাথে অনেক বছর ধরে ছিল, মানে ও আমার ফার্স্ট এমপ্লয়ি বলতে পারেন আমার ভেঞ্চারে। তো ওকে আমি অনেক দিন ধরে বলতেছি যে আপনি ডেভেলপ করেন, স্কিল ডেভেলপ করেন। মানে বলছে তুমি গ্রো করো, কিন্তু গ্রো আর হচ্ছে না, কী জানি আটকাই গেছে একটা জায়গায়, না আটকাই গেছে। খুব ভালো ছেলে, ভেরি গুড গাই অ্যান্ড এভরিথিং, বাট গ্রো করতেছে না। আমি বলছি কি দেখেন আপনি যে কাজগুলো করতেছেন এটা যদি একটা ইন্টার্ন করতে পারে তাহলে আপনি তো গ্রো করবেন কীভাবে? ইউ উইল বি রিপ্লেসড বাই ইন্টার্নস। আপনি আমার কাছে থাকেন আর যেখানে থাকেন। সো গ্রো করতেছে না, আর আমি দেখছি ভ্যালু আসতেছে না, এই নিজেও গ্রো করতেছে না, এক্সট্রা কোনো ভ্যালু আসতেছে না। সো তাকে আই হ্যাড টু লেট হিম গো, বাট খুব সুন্দর করে বুঝাই আমি, মানে এটা আমার জন্য বেশি পেইনফুল যে কি আই এম লেটিং ইউ গো। হঠাৎ করে দেখলাম যে তার এনার্জি শিফট হয়ে গেছে, মানে সে কিন্তু জানে যে কি হ্যাঁ। সো আমার খুবই কষ্ট লাগতেছিল, বাট আই হ্যাড টু লেট হিম গো। অ্যান্ড আমার মানে খুব, বিকজ হি ইজ এ ভেরি নাইস গাই অন অল, মানে আমি পারতেছিলাম না ওকে ইমপ্রুভ করতে। মানে আমি দেন হঠাৎ ও জানে যে সে মাসে সে চলে যাবে, মানে এই মাসে অ্যাকচুয়ালি তার যাওয়ার কথা। ও প্রিপেয়ার নিতেছে, আমি বলছি আপনি কোনো হেল্প লাগলে ইউ টেল মি, আই উইল হেল্প ইউ আউট। পাইতেছে না কোনো জায়গায়, হঠাৎ করে দেখতেছো অনেক কাজ করতেছে। আমি যে কাজ করতে ওকে বলিও নি, বাট ও স্টার্টেড ওয়ার্কিং ক্রেজি লেভেলের, ক্রেজি। আমি বললাম হোয়াট হ্যাপেন টু ইউ?
আর আমি আমার টিম মেম্বার এর কি হয়েছে, কে, আমি কিন্তু রেকগনাইজ করতে পারতেছি না ছেলেটাকে। আমার হচ্ছে স্যার আমি বুঝতে পারছি এভাবে বলতেছে। হ্যাঁ, কি হয়েছে এর, করতেছে আমার সাথে কি মেবি ওর একটা মানে রাশ কিছু একটা হইতেছে, আমি ওকে কিছু বদার না, আমি ওকে অবজার্ভ করতেছি, করতে ওর সাথে আমি একদিন 1-to-1 বসলাম ভিডিও কলে, যে আচ্ছা টেল মি এভরিথিং। আমি আমার মনের কথা বলছি, দেখেন দিস ইজ দ্য রিজন, একদম উইথ এমপ্যাথি আই ওয়াজ টকিং টু হিম, 1-on-1, কোনো ব্যারিয়ার না, ইউ টেল মি আই উইল টেল ইউ। আমি বললাম যে ঠিক আছে, লেট মি গিভ ইউ অ্যানাদার শট, ওকে আপনি 3-6 মান্থস থাকেন আমার সাথে, আমি আপনাকে হেল্প করি গ্রো করার জন্য, আপনি হেল্প করেন, বাট আমি কিছু KPI দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আপনাকে টার্গেট পূরণ করতে হবে, এগুলো কিন্তু করতে হবে, মানে পারফরমেন্স ওয়াইজ, নট সেলস অর এনিথিং। আমি রিসেন্টলি লিডারশিপ বোর্ড তৈরি করছি আমার কোম্পানির মধ্যে, যে কে কাজ করতেছো, একটা এস্টিমেটেড একটা লিডারশিপ বোর্ড আমি তৈরি করছি। ও প্রতিদিন আইদার নাম্বার 1 হয় অথবা নাম্বার 2 হয়। ওয়াও, দ্য সেম গাই যাকে ঠেলা গুঁতা দিয়েও কাজ করানো আমার জন্য টাফ ছিল। অ্যান্ড আমি লাইক হইতেছে এটা কি? ও বলতেছে যে আমিও তো অবাক হয়ে গেছি। আমি বললাম যে আপনার সিক্রেট কি, হোয়াট ডিড ইউ ডু? আপনি তো সেম পার্সন, 1 মাস আগেও সেম ছিলেন, কী হয়েছে? ও স্যার আমি একটা জিনিস বুঝে গেছি। আমি কী করছেন বলতে, বলছে যে স্যার আমি প্রোঅ্যাক্টিভ হয়ে গেছি। দ্য ওয়ার্ড ইজ প্রোঅ্যাক্টিভ। স্যার আমি প্রোঅ্যাক্টিভ হয়ে গেছি। আমার ভাই না, এই যে আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে সিইওরা যারা সফল, ওই একটাই গুণ কিন্তু, ওই যে প্রোঅ্যাক্টিভনেস। মানে যেমন ধরেন আজকে আমি সাকসেস আছি যেটাতে, আমি যদি ধরে বসে থাকি সারা জীবন এটা বেঁচে সাকসেস, নো, আমাকে কিন্তু আগের থেকেই অ্যান্টিসিপেট করতে হবে। বাংলাদেশে কিছু কোম্পানি করছে, দেখেন নাম বলবো না, প্রমোশন হয়ে যাবে, কারণ আপনাকে টাকা দিলে করা যেত। আমি মাঝখানে একটা মজা করছিলাম, জানেন যে আমি আমার ক্লাসে প্রচুর কেস পড়াই বিভিন্ন কোম্পানিতে। আমি চিন্তা করছিলাম যে সামনে ওই কোম্পানিগুলোর সাথে চুক্তি করবো, যে তুমি যদি আমার কোম্পানি তোমার টাকা দাও তাহলে ওই কোম্পানি নাম এতবার বলতো। কিছু কোম্পানি আপনি দেখেন ওরা বসে নাই, 3 মাস 6 মাস পরে দেখেন নতুন প্রোডাক্ট বাজার আনতেছে, দেখেন। এইটা কিন্তু পার্সোনাল লাইফের প্রোডাক্টিভিটি। আমাকে আপনার বলা লাগবে না, আপনার ওর স্কিল শিখতে হবে। ও আপনাকে এসে বলবো যে ভাইয়া আমি কিন্তু এই যে নতুন স্কিলটা ট্রেনটা শিখছি। এইটা আমাদের দেশে কিন্তু খুবই কম। আপনি দেখেন মানুষ ওই যে যেভাবে আছে এভাবেই জীবন চালায় যাচ্ছে, ঠেকায় পড়ে। তবে ভাইয়া আপনার এখান থেকে একটা থিওরি আমি কানেক্ট করে দিই আপনাদের প্রোগ্রাম থেকে, যেটা মানুষ কাজে লাগবে। দেখেন আপনি যে থিওরিটা ফলো করছেন, ও মানুষ হয়েছে কিন্তু আসলে আপনি একটা ইন্টারেস্টিং খেলা খেলছেন। আপনি তার জবটা নিয়ে নিছেন না, ওইটা কিন্তু পুশ দিছে। আসলে এই জন্য আমরা বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা গল্প আছে, বলবো কিনা? হ্যাঁ অবশ্যই। যে একবার একটা বাচ্চা, মানে একটা মেয়ে তার বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে গেছে মেয়েটা, তো 6 মাস পরে দেখা করতে আসছে বাসায়। তো মা সময় কাটাচ্ছে মেয়ের সাথে, বলছে মা কেমন চলছে তোমার জীবন? তো মেয়েটা খুব মন খারাপ। তখন মেয়ের মা তো খুব বুঝতে পারছে কি হয়েছে, কিচ্ছু বলেনি, ওকে নিয়ে একটা চুলার কাছে গেছে। চুলার কাছে নিয়ে 3টা চুলায় 4টা বার্নার, তো 3টার মধ্যে 3টাতেই পানি ফুটাচ্ছে। একটার মধ্যে দিল ডিম, একটার মধ্যে দিল হচ্ছে আপনার আলু, আরটার মধ্যে দিল কফি। তো কিছুক্ষণ পর, আধা ঘন্টা পরে দেখা গেছে যে বললো যে দেখো তো কী হয়ে যাও। বললো যে কি? বলছে পটাটো শক্ত ছিল, এখন কেমন? বলছে নরম হয়ে গেছে। আর ডিম ফ্রাজাইল ছিল, শক্ত হয়ে গেছে। আর কফি কী হলো? ওই গরম পানির মধ্যে মিশে এটা খাওয়ার মতো হইলো। তখন বললো যে শোনো, আমাদের জীবনে অ্যাডভার্স সিচুয়েশন আসবেই। কেউ অ্যাডভার্স সিচুয়েশনে আলুর মতো শক্ত থেকে নরম হয়ে যায়, কেউ ডিমের মতো শক্ত যায়, কেউ কফি হয়। তুমি হচ্ছে কি, তুমি মাঝে মাঝে আলু হচ্ছে, মাঝে মাঝে ডিম হচ্ছে। আসল জিনিসটা হচ্ছে না, সেটা হচ্ছে কি কফির মতো হইতে হবে। সো এমপ্লয়ীদের জন্য আমি এটাকে থিওরিকে অন্যভাবে ব্যাখ্যা করি যে অ্যাজ এ লিডার, সাম এমপ্লয়ের জন্য আমাকে মাঝে মাঝে কফির মতো হইতে হবে। কাজে ভালো লাগতেছে না, কাজ করতেছে না, কফি, আচ্ছা বসো কফি খায়, আচ্ছা হ্যাঁ আচ্ছা শুনি তোমার কাহিনী কি। কিছু ক্ষেত্রে আমাকে হইতে হবে হচ্ছে আপনার ডিমের মতো শক্ত, এক ডেডলাইন দিলাম করতেই হবে কিন্তু। আর মাঝে মাঝে ছাড় দিতে হবে। আমার সবচেয়ে বেস্ট এমপ্লয়ি যেটা আমার দুধ দেয়, কী করতে হবে? একটু লাথিও খাইতে হবে। আমার বললো স্যার আপনি বেশি কাজ দেন, মানে নেন না, কারণ আপনি তোকে রিপ্লেস করতে পারবেন না, ইগো তো নেওয়া যাবে না। তো আপনি যেটা করেছেন, ওর সাথে এক থিওরি ফলো করছেন, ডিম থেরাপি দিচ্ছেন। এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। I did not expect that. মাঝে মাঝে ডিম থেরাপি, মাঝে মাঝে আলু থেরাপি। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আপনি বুঝতে হবে যে একই মানুষ, সাজ্জাদ ভাই আজকে হয়তো কফি কাজ করবে, বাট হয়তো 3 দিন পরে হয়তো ওই সময়ের জন্য আলু দরকার। ইভেন হাজব্যান্ডের জন্য একই থিওরি, বইয়ের সাথে বুঝতে পারছি। নট অনলি দ্যাট ভাই, আমার এমপ্লয়িরা কিন্তু আমাকে কফি থিওরি অ্যান্ড ডিম থিওরি দেয়। মানে যারা অনেক পুরাতন, ইভেন আমাকে বলে যে
যে ভাইয়া আপনি কিন্তু এটা করতেছেন না, আপনার কিন্তু এটা কিন্তু করার কথা ছিল, বা XYZ, ওরা কিন্তু আমাকে ওয়েক আপ কল দেয়। জি। এবং এমন একটা সময় ছিল যে আমি কিন্তু একটু হয়তো বা প্রোডাক্টিভিটি কমে গেছে, তারা আমাকে গুতা দিয়ে বলছে কি এটা করতেছেন না কেন, বা এটা হচ্ছে না কেন, বা সেটা হইতেছে না। ইভেন ওরা এটা কিন্তু রিভার্স আবার হয়। ওইটাকে আমি বলছি নিউটনের স্থিতি জড়তা বা গতি জড়তার মধ্যে যাওয়া যাবে না। আমি মনে করি যে ওয়ান সাইজ ফিট অল, ওয়ান সিস্টেম অলওয়েজ ফিট। নো, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে রাইটটা নিতে হবে, এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং এটা সব প্রফেশনের দরকার, একটা রিক্সাওয়ালা ভাইয়েরও দরকার। ইমোশনাল ইন্টেলিজেন্স সবাই দেখে, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আর কিছুই নেই, এটা হচ্ছে উইজডম, ডুইং দ্য রাইট থিং ইন দ্য রাইট মোমেন্ট। তো জমাই দিলেন ইমোশনাল ইন্টেলিজেন্স, এটাই আসলে উইজডম। এই উইজডম, কমন সেন্স, আমরা সমাজে যাদেরকে বড় মানুষ বলি, সাকসেসফুল না, টাকাওয়ালা না, বড় মানুষ যারা, তাদের মধ্যে এটা ছিল, ওইটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলে আপনি লাইফে শান্তি পাবেন না আসলে। ভাই আরেকটা আমি কোয়েশ্চেন করতাম যে এমপ্লয়ি হায়ারিংয়ের ক্ষেত্রে আমি কি বেস্ট পার্সনকে নিব, মানে বেস্ট পার্সন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে বেস্ট স্কিল আলা, ধরেন যে আমি একটা পজিশনের জন্য একটা ছেলে কাজ করছে 5 বছর ধরে, ওকে নিব, নাকি আমি একদম ফ্রেশার নিব, বেতন কম, ট্রেনিং দিয়ে 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 বড় করব, মানে কোনটা বেটার? মানে এটা একটা থিওরি আছে, আমি জানি না বাংলাদেশের ফাইন্যান্স অনেকে পড়ে বা বেটার একটা থিওরি আছে, ইন্টারেস্টিং থিওরি। বলে যে মনে করেন ধরেন আমি আমার 5টা কোম্পানিতে স্টকে ইনভেস্ট করেছি, তাই না? এখন ধরেন আমি 6 একটা কোম্পানির শেয়ার কিনবো, এখন 6 শেয়ারটাকে আমি না দেখে বেস্টটাকে নিব, নাকি আমার 5টার সাথে মেলে এরকম একটারে নিব? আমাকে নিতে হবে। কিন্তু এইখানে অ্যাডিশনাল কি করছে, তাহলে আমি যে নতুন এমপ্লয়ি নিব, ওই এমপ্লয়ি বেস্ট দেখা যাবে না, আমার টিমের জন্য বেস্টকে, আমার টিমের জন্য যে 3 জনের মধ্যে যে থার্ড স্কিল, তা সেও বেস্ট হইতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুঁজি কি বেস্টকে খুঁজি, কিন্তু আমার জন্য বেস্টকে খোঁজা উচিত। এটা কিন্তু ম্যারেজের ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে। দেখেন বাংলাদেশে জামাই খুঁজতে যায় মানুষরা কি খোঁজে, কথার কথা, যার বেশি টাকা আছে, যার আছে, কিন্তু আমার মেয়ের জন্য কি বেস্ট হবে কিনা, তা আপনার এটাকে আমরা বলি কালচার। বলা হয় যে একটা কোম্পানি, এই জন্য দেখেন ওয়ার্ল্ডের ভালো কোম্পানিগুলো একটা বাচ্চাকে, একটা এমপ্লয়িকে নেওয়ার জন্য অনেক সময় দেয়। ও দেখে কালচারালি ফিট কিনা, ওকে বিভিন্ন সিচুয়েশনে ওকে চেক করে যে ও কি টিমের সাথে কাজ করে। আর বর্তমান যুগে টিম বিল্ডিং ইম্পর্টেন্ট। আর আপনি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এটা হয় যে সবচেয়ে যে বেস্ট স্কিলড, ওর মধ্যে পিপল স্কিল কম থাকে আনফরচুনেটলি। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি হাই আইকিউ থাকলে লো ইকিউ থাকে। হ্যাঁ, হাই ইকিউ থাকলে তার ইকিউটা একটু কমে যায়, কারণ কি ও না প্রথম থেকে জীবনে নিজেকে সেপারেট করে শিখছে, তো একটু আইসোলেটেড হয়ে গেছে, ওর মধ্যে যে এমপ্যাথিটা কমে যায়। আমি যেটা দেখছি বাংলাদেশে যারা বিভিন্ন টপ পাবলিক ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেকেন্ড হয়, এটা অনেকে আমার মারতে পারে, মারুক, তাদের কিছু আসে না, এদের মধ্যে আমি এমপ্যাথির অভাব কম দেখেছি খুবই। কারণ ওরা না নিজেকে বেস্ট করার জন্য কী হয়েছে, সারা জীবন নিজেকে আইসোলেটেড করে রাখছে, ওর পিপল স্কিলটা বাড়ে নাই। এই যে আমি বুয়েটে আমার যখন প্রোগ্রাম করতে গেছি, আমি কি দেখছি জানেন, কিছু ছেলে পেলে না বাচ্চাদের মতো করছে। কেন করছে পরে বুঝছি, কারণ ওরা সারা জীবনে তো পড়ালেখা ছাড়া কিছু করে নাই। এখন ওর মধ্যে ওই যে বৃষ্টি দেখলে ভালো লাগে, একসময় বৃষ্টি দেখলে বিরক্ত লাগতো যে আজকে তো পড়তে যেতে পারতেছি না, এখন আবার বৃষ্টি ভালো লাগে, বুঝছেন ব্যাপারটা? সো এখন পিপল স্কিলটা ইম্পর্টেন্ট, ওইটার বেশি দরকার। আমি আই ক্যান স্যাক্রিফাইস দ্য স্কিল, বিকজ স্কিল যার ভালো অ্যাটিটিউড শিখে নিতে পারবে। আপনি একজনকে স্কিল শেখাইতে পারবেন, কিন্তু তার বিহেভিয়ার, কোন টাইপের মানুষ, এটাকে চেঞ্জ করতে পারবেন না। আলটিমেটলি আমার টিমে এমন হয় অনেক সময় বেস্ট পারফর্মারকে লোক পুরো টিমটাকে নষ্ট করে দেয়। তো এই জন্য আমার জন্য বেস্ট ফিট নিতে হবে। আর প্লাস ভালো কোম্পানিতে আমি কি দেখছি জানেন, যখন একটা টপ লেভেলে একটা লোককে নিয়োগ দেয়, ওকে নিয়োগ দেওয়ার আগে টিমের সাথে বসায় দেয়, যাচ্ছে আপনি টিমের সাথে বসেন, টিমের সাথে কথা বলেন, পরে ওরা টিমের ওই বাকিদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করে। আর প্রথম বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা মানুষ মনে করেন আপনার 5 জনের সাথে কাজ করে, ও বস হবে ওই 5 জনের, আপনি দেখেন যে এই 5 জনের বডি ল্যাঙ্গুয়েজ বোঝেন যে এরা নেগেটিভ একটা অ্যাটিটিউড সত্য, তাহলে বুঝতেছেন যে এ আসলে এই টিমে টিকবে না। এই বডি ল্যাঙ্গুয়েজ, ভাই বলা হয় যে বডি ক্যান নেভার লাই। আমরা ইমোশনাল যেটা শেখাই, আমরা বলি না যে নন ভার্বাল ক্লু বলি না, যে ওয়েন ইউ টক, ওয়েন ইউ ইন্টারাক্ট, অ্যারাউন্ড 65 to 93% কনভে হচ্ছে কি দিয়ে নন ভার্বাল। এই নন ভার্বালকে বাংলাদেশে আমরা কিন্তু বুঝিনি, এফবিআই রাডার গুরুত্ব দেয়। বডি ক্যান নেভার লাই, বডি ক্যান নেভার লাই। তো আপনি ভাইবটা বোঝার চেষ্টা করেন, আপনি যাকে টিম মেম্বার নেই, ওর বডি, ও যদি ভাব নাই, স্কিলড হয়, আপনি বোঝেন ও পরীক্ষায় ভালো করছে কিন্তু ওর ভাব আছে, এটা সঙ্গে সঙ্গে বাদ, ও যত ভালোই হোক ও টিমে কাজ করতে পারবে না। হাম্বল হতে হবে। এই যে ওই টিমের জন্য বেস্ট ফিটটা দেখতে হবে, আমার জন্য রাইট দেখতে হবে। ট্রু।
এটা চেক করতে হবে। ভালো বলছেন। ভাইয়া এই পুরোটা বুঝলাম, পুরো আজকের পুরো ডিসকাশনে একটা জিনিস, সেটা হচ্ছে ইকিউ বাড়াইতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াইতে হবে। ইমোশনাল কোশেন্ট এটা বাড়াতে হবে। বাড়াবো কিভাবে? আচ্ছা, মজার কথা বলি যে আসলে হয় কি, ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এখন গত 95 সালে প্রথম আসে, যে ড্যানিয়েল গোল্ডম্যান নিয়ে আসলেন। এটার বয়স 20 বছর হয়েছে, তাই 20 বছর ধরে এটাকেই দিন দিনের মহিমা বাড়তেছে। তো এটা মোটামুটি বলা যায় আমার ইকিউ যদি বেড়ে যায় আমাকে আটকে রাখতে পারবে না কেউ, তাহলে ইকিউ আমার বাড়াতেই হবে। এখন ইকিউ বাড়ানোর উপায়টা কি, কয়েকটা হ্যাক আপনাদের কাছে আমরা শেয়ার করি। ইকিউ মানে 1 নাম্বার হচ্ছে নিজে জায়গায় অবস্থানে খুশি থাকা, সো গ্র্যাটিটিউড বাড়াতে হবে। একটা টিপস বলি, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমার লাইফে আজকে দিনে ঘটে যাওয়া ভালো ভালো জিনিসগুলো একটু জার্নালাইজ করি। নাম্বার 1 গ্র্যাটিটিউডটা প্র্যাকটিস করা। 2 নাম্বারটা আমরা যেটা বলি সেটা হচ্ছে আমার ইমোশনাল একটা ভোকাবুলারি আছে। আমরা অনেক সময় বলি আই এম ফিলিং গুড, আই এম ফিলিং ব্যাড, এর বাইরে আমরা যাইতেই চাই না। বাট আমি যেমন 100টা ইমোশন নিয়ে এখন কাজ করি, 100 ইমোশনস। মানে হ্যাপি, আপনি কি জানেন যে হ্যাপিনেসের মধ্যে 25 প্রকার হ্যাপিনেস আছে? এক্সাইটেড, ইনস্পায়ার্ড, মোটিভেটেড, ফ্ল্যামবয়ান্ট, ব্লেসিংস, এগুলো সব হ্যাপি। কিন্তু আমরা সব সময় কি বলি হ্যাপি, বেশি হ্যাপি না কম হ্যাপি। আবার অ্যাঙ্গারের 5 রকমের অ্যাঙ্গার আছে। অ্যাঙ্গারের বড় ভাইয়ের নাম দিচ্ছে হচ্ছে ফিউরিয়াস। আমি তো রেগে গেলাম, রেগের থেকে যদি আমার শরীরে জোর বাড়ে, মন খারাপ আরও বাড়ে, ওটাকে আমার নাম হচ্ছে ফিউরিয়াস। আর ফিউরিয়াসের একটা বড় ভাই আছে, সেটা কি জানেন? এনরেজড, যেটা হলে মানুষ ভেঙে চুরে ফেলে। আর অ্যাঙ্গারের ছোটো ভাই আছে, ছোটো রাগ আছে একটা, এটার নাম হচ্ছে ইরিটেটেড। এই জন্য আপনি তোকে বড় রকম বড় মানের যারা মানুষ, ওদেরকে আপনি কখনো পাবলিক প্লেসে রাখতেই দেখবেন না। কেন? কারণ ও আনইজি বা ইরিটেড, ও ছোটো রাগ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সেভ করে ফেলে, ও নিজেকে কন্ট্রোল করে ফেলে। এত সহজ জিনিস না কিন্তু। এই জন্য বড় বড় শাহরুখ খানকে আপনি কখনো ক্যারিডাই হইতে দেখছেন? আমির খান, সালমান খান তাও মাঝে মাঝে রাগ রুখ করছে, কিন্তু সালমান খান হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে। ওরে আপনি অপমান করছেন কিন্তু উল্টা করে দিবে। একটা টকশোর কথা আজকে আমি আমার অফিসে আলোচনা করছি, একটা করণ জোহর একটা টকশোতে দুজনের বসায় জিজ্ঞেস করছে অমিতাভ বচ্চন, আচ্ছা অমিত স্যার, হোয়াট ইউ হ্যাভ দ্যাট শাহরুখ ডনার? বলছে মাই হাইট। শাহরুখ বলছে হোয়াট ইউ হ্যাভ দ্যাট টলার ওয়াইফ। বাসটা কে খাইলো বেশি, দেখছেন? শাহরুখ খান আমি আজ পর্যন্ত দেখি না। তো ব্যাপারটা হয়েছে কি, আমার এই ভোকাবুলারিটা বাড়াইতে হবে। মানে আমি কি ফিল করছি, আমি সবসময় হ্যাপি স্যাড না। তো ইমোশনাল ভোকাবুলারি আমার মুড মিটার দিয়ে সার্চ দিবেন। সবাইকে আমি বলবো দর্শকদের যে গুগলে সার্চ দিবেন মুড মিটার। এই মুড মিটারটা বাংলাদেশে আমি ইন্ট্রোডিউস করেছি আর কি। এবং আপনার একটা অনলাইন ওয়েবিনারে আমিও ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া। তো মুড মিটারটা নিয়ে কাজ করতে হবে, দেখতে হবে আমি কি ফিল করছি আর অন্য কি ফিল করছি। আর 3 নম্বর হ্যাক যেটা বলবো সেটা হচ্ছে যে প্যাসিভ অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। আমরা সাধারণত যেটা হয়, কখনো আমাদের লাইফে খারাপ কিছু হলে আমরা আরেকজনের ঘাড়ে দোষ দিই। যেমন ধরেন আজকে আমি যদি বলি যে আজকে আমি লেট করে আসতাম, দেখলো নাফিস ভাই বলতো যে ভাইয়া আপনার জন্য লেট হয়ে গেছে। না, বলতে হবে যে ভাইয়া আপনি লেট করে আসার জন্য আমরা না পডকাস্টটা রাইট টাইমে শুরু করতে পারিনি। দুটোর মধ্যে পার্থক্য দেখছেন? উনি যদি বলতে ভাইয়া আপনি লেট করায় দিচ্ছেন, এটা কেমন শোনা যাচ্ছে? আর আপনি যদি বলতে ভাইয়া আজকে আপনি লেট করে আসার কারণে আমাদের পডকাস্টটা শুরু হতে দেরি হয়ে গেছে, কেমন লাগবে? যেমন জাপানের একটা প্রফেসরের কাহিনী আপনারা শুনেছেন না, যে একজন বাংলাদেশি স্টুডেন্ট, সে তার ক্লাসে ক্যালকুলেটর নিয়ে যায়নি। ওকে, তখন জাপানিজ প্রফেসর কী করছে জানেন? 3 বার ক্ষমা চাইছে যে আমি মনে হয় তোমার ভালো করে বুঝাইতে পারিনি যে ক্যালকুলেটর আনতে হবে। ওই বাচ্চার জীবনে ভুল করবে? আর বাংলাদেশি টিচার হলে কী করতো? বাপ মা কিনে দেয় না ক্যালকুলেটর, দেখছেন? এই যে রেসপন্সিবিলিটি নিয়েছে, এটাকে আমরা বলি আই মেসেজ দিয়ে কথা বলে, অ্যাসার্টিভ হইতে হবে, আই মেসেজ, প্যাসিভ অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। আর 4 নম্বর হচ্ছে ইউ হ্যাভ টু বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, নিজের সেরা ফ্রেন্ড হইতে হবে। পৃথিবীতে বলা হয় যে আমরা যখন একটা ওয়ার্ড ইউজ করি, এটা ভাইব্রেশন। আমি যদি বলি যে আই এম গুড ফর নাথিং, আমার ভিতরটা অ্যাকসেপ্ট করে, এই জন্য ভাইব্রেশন সবসময় বলতো যে আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ওয়েল, আই ক্যান অলওয়েজ কভার, আমি জীবনে ভালো করতে পারবো। আর 5 নম্বর হচ্ছে লিসেনিংটা খুবই খুবই দরকার। কারণ কি, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আন্ডারস্ট্যান্ডিং আদার্স, অলসো এমপ্যাথি যেটা বলছে। তো লিসেন উইথ হার্ট। স্টিফেন কবি একটা কথা বলে গেছেন যে আমরা বেশিরভাগ মানুষের সময় কথা শুনি জবাব দেওয়ার জন্য, কথা শোনার একটাই কাজ, সেটা কি? আন্ডারস্ট্যান্ড করা। তো লিসেনিং উইথ হার্ট। আর 6 নম্বর হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো, সেলফ টক করা। আজকে প্রত্যেকটা প্রোগ্রাম শেষে ভালো হোক খারাপ হোক বাসায় যে জিজ্ঞেস করতো, আচ্ছা হাউ ওয়াজ ইট, আমি কি, যেমন আজকে আপনার এই শোটা যাওয়ার পরে আমি কিন্তু গাড়িতে যাইতে যাতে কাটাছেড়া করবো, হোয়াট ওয়েন্ট রং, আরও কি ভালো করতে পারতাম। এই সেলফ টকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা আমরা 7 নম্বর যেটা পয়েন্টটা আমি মানে অলওয়েজ আই ট্রাই টু সে, সেটা হচ্ছে যে মানে সেলফ মানে হাসি তামাশা করতে হবে, স্মাইল করতে হবে, মানে হাসতে হবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন
আজকে আমি যদি না হাসি মানুষ ইন্টিমিডেটেড ফিল করে। আপনি দেখবেন যে ওর কিছু মানুষ আছে যেমন ভাইয়ের মতো, মানে তো আমি তো ওনাকে দেখে শিখি আর মানে এই যে আপনার কি সুন্দর একটা হাসি আমার মধ্যে অটোমেটিক কিন্তু আসে না। আমি কিন্তু প্র্যাকটিস, আমি জানি আমি সবচেয়ে বেশি স্ট্রাগল করছি এটা নিয়ে। আমি যখনই ক্যামেরার সামনে দাঁড়াই আমার মুখটা হয়ে যায় গম্ভীর। তা আমি লিটারালি প্র্যাকটিস, আপনাদেরকে দেখে আমি শিখছি কিন্তু যাচ্ছে নাফিস ভাই কী করে, দেখি তো সাজ্জাদ ভাই কী করে। তা আমি এটা চেষ্টা করতেছি আমার এই বডিতে এটা আনার জন্য, স্মাইল মোর। তো এই মোটামুটি 7টা যদি আমরা হ্যাক ফলো করতে পারি, আমি বুঝবো না, আজকে থেকে চেকলিস্ট করি, বুঝবো না যে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ছে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লাইফে ভালো হতে থাকবে অটোমেটিক্যালি। কারণ এটা কিন্তু হচ্ছে পিপল স্কিল বলছি আর এটা যে আপনার কী পরিমাণ যে ভ্যালু বাড়বে মানে মানে লাইফে। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ছাড়া আপনি একটা লেভেলের উপরে ক্যারিয়ারে যেতেই পারবেন না। এটা ড্যানিয়েল গোলম্যান দেখাই দিয়েছেন অফিসিয়ালি, ডান অ্যান্ড ডাস্টেড। বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, বি ইয়োর বেস্ট ফ্রেন্ড মানে কি? আচ্ছা একটা এক্সাম্পল দিই, এটা আপনার আনতে পারেন। হ্যাঁ শিওর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমার মনে হয় এটা পডকাস্টে এটা ভ্যালুয়েবল জায়গা হবে। সে বি ইয়োর বেস্ট ফ্রেন্ড মানে কি জানেন? মানে আমরা বেশিরভাগ সময় নিজের প্রতি অনেক বেশি আনকাইন্ড বিহেভিয়ার করি। মনে করেন আজকে আমি পরীক্ষায় একটু খারাপ করছি, আমি কিভাবে এটাকে দেখব? আমার দ্বারা কিচ্ছু হয় না, খারাপ করছি। কিন্তু আপনার বন্ধু যদি পরীক্ষায় খারাপ করে আপনার কাছে আসে, আপনি কী করেন? দোস্ত কিছু মনে করিস না, ভালো হবে ইনশাল্লাহ। আমরা না যখন প্রস্তুতি নিই, প্রস্তুতির সময় আমরা নিজেদের প্রতি কাইন্ড হই, হেলাফেলা করি, খাটি না, আর রেজাল্ট হয়ে যাওয়ার পরে নিজের প্রতি আনকাইন্ড হই। সো বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে প্রস্তুতির সময় ঘাম ঝরাইতে হবে বেশি, আর আল্লাহ না করুক খারাপ হয়ে গেলে কি করতে হবে? বলতে হবে যে না 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 ইনশাল্লাহ নেক্সট টাইম পারবো। এটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। মানে নিজের সেরা ফ্রেন্ড হতে হবে। আপনি আপনার বন্ধুর জন্য যেটা করেন এটা আপনার জন্য করেন। এই যে আমি যেমন আমার প্রতি খুব কাইন্ড মানুষ, আই এম ভেরি কাইন্ড। আমি যখনই খারাপ হয় আমি বলি নো আল্লাহ ইনশাআল্লাহ নেক্সট টাইম ভালো করবো। এই নিজের প্রতি কাইন্ডনেসটা আমরা মিস করি বলে জানেন, অন্যের প্রতি আমরা কাইন্ড বা এমপ্যাথি দেখাতে পারি না। এটা অটোমেটিক্যালি ভাই আসবে না, আগে তো নিজের উপর সদয় হন। তো এইটা হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট একটা স্কিল, এটা ডেভেলপ করতে হবে আজকে থেকে। আপনার নিজের কোনো কিছু খারাপ লাগবে না। যেমন যেমন একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে পারি, আমরা তো 10 ভাই, আমি বলছিলাম আমরা 13 ভাই বোন। তো আমি যখন আমার বয়স যখন 6, 7, 8 বছর, তখন আমার খুব কাছের একজন মানুষ, আমার চাচা, সে আমার ভাইদের সাথে আলোচনা করতেছে, আমি ওভার হেয়ার করছি, বলতেছে যে আরিফের চেহারাটা যেন কেমন বিচ্ছিরি টাইপের, ওর মামার মধ্যে হয়েছে। আমার তখন এইটা দুইটা অনেক বড় ছিল কাইন্ড অফ। তো ওই সময়কার কথা 88-89 সালে এটা একটা নেগেটিভ ধরা হতো যে চিনটা একটু বেরোনো। তো আমার এত কষ্ট লাগছিল যে আমার চেহারা এত আগলি, আমি তখন যাই চামড়া এরকম দেখার চেষ্টা করতাম, ভাবতাম যে আরে এইটার যদি কেটে কেটে বের করতে পারতাম। হঠাৎ করে 1 মাসের মধ্যে হঠাৎ করে আমি একটা গেঞ্জি পরেছি, আমার আব্বা দেখে আমার আম্মাকে বলতেছে যে আরিফের চেহারাটা আল্লাহ এত সুন্দর দিছে, মাই গড, মানে ওরা দেখলে এত সুন্দর লাগে। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি চেহারায় আয়নায় দেখলাম একটা সুদর্শন বাচ্চাকে, অ্যান্ড এরপর থেকে আমার লাইফ চেঞ্জ হতে থাকে, এবং আজকে আমাকে অনেকে সুদর্শন বলে। আমি এটার পুরো ক্রেডিট দিই আমার আব্বার উপর। আমার আব্বার ওইটা যদি আমি ওভার হেয়ার না করতাম, বিকজ আই হ্যাভ স্টার্টেড লাভিং মাইসেলফ ফ্রম দ্যাট ডে। আজকে প্যারেন্টরা একটা সত্যি কথা বলি, দেখেন আজকে আপনি জানেন যে প্যারেন্টরা যখন বাচ্চাদের সাথে রাগারাগি করে কী হয় জানেন? বলা হচ্ছে দে ডোন্ট স্টপ লাভিং দ্য প্যারেন্টস, দে স্টপ লাভিং দেমসেলফ। আজকে বাংলাদেশে যে এত খারাপ অবস্থা জানেন বাচ্চাদের কেন? আমাদের বাচ্চারা বাজে প্যারেন্টিংয়ের শিকার হয়ে নিজেকে ভালোবাসা ভুলে গেছে। আমার আব্বার আমি পোস্ট দিই আমার আব্বার মৃত্যুদিনে সব দিন, যে আমার আব্বা আমার লাইফে 2টা জিনিস করে গেছে, যে উনি আমার উপর বিশ্বাস রাখছিলেন এবং আমার প্রতি সবসময় বিশ্বাস ছিল ওনার, এবং উনি আমাকে আমার নিজেকে ভালোবাসা শেখাইছে। সেলফ লাভটা আমার আব্বা আমাকে শেখাইছে। সেলফ কেয়ার যেটা আমরা বলছি, এখন মানুষ কোটি কোটি টাকা দিয়ে কাউন্সিলিং শেখে, জানেন, এটা আমার আব্বা আমার বিনা পয়সা শিখিয়ে দিয়ে গেছে। সো আমি যেদিন থেকে আমাকে ভালোবাসা শুরু করছি, আমি দেখছি আমার চেহারা, আমার বিয়ের পরে আমার ওয়াইফ আমার সব ভাইদেরকে দেখে বলছে যে বিয়ের জাস্ট 1 মাস বলছে তোমাদের 10 ভাইয়ের মধ্যে তোমার চেহারা সবচেয়ে সুন্দর। তখনই আমি আমার আব্বার কথা চিন্তা করছি যে লাইক ও মাই গড দ্যাটস ট্রু। ওই যে আমার বেস্ট ফ্রেন্ডটা হইতে হবে ভাইয়া, নো ম্যাটার হোয়াট। আপনার সব কিছু ভালোবাসলে দেখবেন আপনি নিজেকেই ভালোবাসতেছেন না, কেন আশা করেন আরেকজন আপনাকে ভালো মনে করবে? নিজেকে ডাউন করে। একটু আগে আসার আগে আপনাকে টক শোতে প্রফেসর গ্রিনের আমি দেখছিলাম, যিনি 48 লজ অফ বুকটা লিখছেন, রবার্ট গ্রিন। হ্যাঁ, উনি বলছেন কি জানেন, যে খুব সুন্দর কথা বলছে, যে আপনার মানে পিপল পারসেপ্ট করে আপনার অ্যাপিয়ারেন্স দেখে, দে ফরগেট এভরিথিং। তা আপনি যদি আপনার আয়নায় নিজেকে ভালো না লাগে, আপনি যদি মনে করেন আমার কানটা বড়, নাকটা বোচা, নো, আপনি মনে করেন যে ইউ আর বেস্ট লুকিং, আপনি নিজেকে ভালোবাসবেন, তখন মানুষও আপনাকে ভালোবাসবে।
ইটস ল অফ অ্যাট্রাকশন। সো এইটা গড়ে তুলি, যে এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে নিজের যেটাতে ভালো লাগতে হবে, ভালোবাসবেন এবং ইমপ্রুভমেন্টের জায়গা শুরু হবে। কিন্তু আপনি যদি প্রথমেই মনে যে আই এম নট গুড এনাফ, তাহলে তো আপনি শেষ। ইউ আর গুড এনাফ বাট স্টিল ওই যে পিকচার বিবি বাকি হয়। বলতে হবে যে আমি বলবো না যে আই এম নট সাকসেসফুল, বলতে হবে যে আই এম নট সাকসেসফুল ইয়েট। মানে আই ডিডন্ট মেক লট অফ মানি, বলা যায় আই ডিডন্ট মেক লট অফ মানি ইয়েট। এই যে ইমপ্রুভমেন্টের জায়গাটা, এটাও ইমোশনাল ইন্টেলিজেন্স। মানে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকলে আপনার মধ্যে গ্র্যাটিটিউড থাকবে, 100% গ্র্যাটিটিউড, এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনি দেখেন যে কোনো জবে যেই আছে না কেন, সে যদি মনে করে যে না আমি যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু বেটার, নিজেকে বেটার করার চেষ্টা করি। সো দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। আই মিন প্রত্যেকটা কথা যেগুলো বলতেছেন মানে বুকের ভিতরে ঢুকে গেছে সব ভাই। সো আই রিয়েলি হোপ যে অডিয়েন্স যারা দেখতেছে তারাও আপনারা মানে নোট ডাউন করে রাখেন। আমি তো নিজেও পরে আবার এই এপিসোডটা দেখবো, আমি চিন্তা করতেছি যে এত তো ভালো ভালো কথা, তার সাথে তো বসে বসে ওই ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা যেভাবে করে বসে বসে নোট ডাউন করে, ও সব নোট ডাউন করে করে এপিসোড পাবলিশ হতে তো একটা সময় লাগে। সো সেই কয়দিন আমি করব কি? আমি তো চিন্তা করতেছি সিরিয়াসলি যে কি এই এপিসোডটা আমার যারা টিম মেম্বারস আছে সবাইকে মিলে আমরা আবার দেখব। না আমি সিরিয়াস, আই মিন ইট, আমি সেম ভাবছি এটা, আই মিন ইট। কারণ ওই যে মানে আমি কিন্তু এই জন্য ইচ্ছা করে অফিসের কথাগুলো বারবার আনতেছিলাম। আর আমি গোনা ডু ইট আর এটা ঠিক যে আপনার এই কথাগুলো শুধু অফিস না, এটা আমি চিন্তা করছিলাম যে তাহলে আমি অ্যাজ এ ফাদার আমি কি কি কাজ করা উচিত। আমি আমার ওয়াইফের জন্য, যেহেতু বেশিরভাগ সময় আমি বাসায় থাকি না, আমার ওয়াইফ she takes care প্যারেন্টিংটা কি হচ্ছে জি of the children. So আমি আমার ওয়াইফের সাথে কিভাবে ট্রিট করলে she can মানে সে আসলে ভালোভাবে আসলে ব্রট আপ করতে পারবে, এগুলো সবকিছুই চিন্তা করতেছিলাম। জি। So thank you so much once again. Thank you. Most welcome ভাইয়া, thanks a lot for inviting me. আমি চমৎকার করছে টু সেন্স পডকাস্ট, এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি খুব গর্বিত মনে করছি যে আপনারা যে আমাকে ইনভাইট করেছেন। এবং আমি একটা জিনিস বলি কি জানেন, যে বর্তমানে বলা হচ্ছে যে গ্রেট কোম্পানি আর লুকিং ফর নট দ্য পিপল হু ক্যান গিভ দ্য রাইট অ্যান্সার, হু ক্যান আস্ক দ্য রাইট কোয়েশ্চেন। সো এই যে টু সেন্স পডকাস্টের সফলতার জায়গা মানুষ ভাবতেছে যে হয়তো বা আমরা রিসোর্স পারসন না, আসল ইঞ্জিন কিন্তু ইউটিউব পিপল, বিকজ ইউ আর হোস্টিং ইউনো লাইক, সত্যি কথা। এবং আলহামদুলিল্লাহ থ্যাংকস আ লট। এবং আজকে আমি অনেক কথা বের করে নিয়ে আসছেন আপনারা, থ্যাংকস আ লট ফর মানে হেল্পিং মি টু, মানে আমি আমার নিজেকেও আজকে আরো বেশি খুঁজে পেলাম, বিকজ আমি আমার আব্বাকে নিয়ে এতটা ইমোশনাল কোনো শোধ হইনি, আলহামদুলিল্লাহ। সো আপনি ওটা বলছিলেন, I was also 99 আমার আব্বা মারা গেছে। সো আজকে থ্যাংকস আ লট টু ইউ, বিকজ আপনি ইউ কুড ক্রিয়েট দিস বেসিক্যালি এনভায়রনমেন্ট। আল্লাহ জান্নাত দান করুন। সো টু সেন্ট পডকাস্টে আমি আরো সাফল্য প্রত্যাশা করি, ইনশাআল্লাহ দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ।